বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি কিপটকের পক্ষ থেকে। আমাদের সাথে আজকে কানাডা, আমেরিকা, ইউরোপ, মিডল ইস্ট এবং বাংলাদেশ, অস্ট্রেলিয়া থেকে গেস্টরা জয়েন করেছেন। তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনাদের এই সেশন ভালো লাগবে। আমাদের আজকের সেশন হচ্ছে সাইবার সিকিউরিটির উপরে। আমাদের গেস্ট স্পিকার হচ্ছে রাকিব আয়ন, অস্টিন টেক্সাস থেকে জয়েন করছে। রাকিব আয়ন বুয়েটের ছাত্র, সেখান থেকে গ্র্যাজুয়েট করেছেন এবং এখন তিনি মাস্টার্স করে আমেরিকাতে কার্গিল একটা কোম্পানিতে সাইবার সিকিউরিটি কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। উইদাউট এনি ফার্দার ডিলে আমি রাকিব আয়নকে সেশন শুরু করার জন্য অনুরোধ করছি। রাকিব আয়ন। Let me start now. আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম রাকিব হাসান। সোহেল ভাই যেটা বললো, আমি বাংলাদেশের বুয়েট থেকে আন্ডারগ্র্যাজুয়েট করেছি এবং আমেরিকাতে এসে নিউ জার্সিতে আমি মাস্টার্স করেছি এবং এরপর আমি একটা কলেজে পড়িয়েছিলাম, ইস্ট কলেজ নামে। ওখানে কম্পিউটার এবং হার্ডওয়্যার, ইলেকট্রিক্যাল, সফটওয়্যার সবাই পড়িয়েছিলাম এবং এখন কার্গিলে সাইবার সিকিউরিটি কনসালটেন্ট হিসেবে কাজ করছি এবং আমি রিসেন্টলি একটা অফার পেয়েছি ব্রাইট হরাইজন্স নামে একটা কোম্পানিতে ইনফরমেশন সিকিউরিটি সিস্টেমস অ্যানালিস্ট হিসেবে। তো আমার মোস্ট অফ দা কাজ আমার সাইবার সিকিউরিটিতে। আমি যদি এখন একটু ব্রিফলি শুরু করি, সাইবার সিকিউরিটি জিনিসটা কি, এই পেজটা অলরেডি সোহেল ভাই দেখিয়েছে। সাইবার সিকিউরিটি আমরা যদি ভাগ করি তাহলে দুটা ওয়ার্ড দেখা যাচ্ছে। প্রথমটা হচ্ছে সাইবার, দ্বিতীয় হচ্ছে সিকিউরিটি। সাইবারের কনসেপ্টটা হচ্ছে আমরা নর্মালি সবসময় যেভাবে দেখি সেটা হচ্ছে গিয়ে ইন্টারনেট বেসড। ইন্টারনেটে আমরা যখন কোনো কিছু ইউজ করতে যাই তখন আমরা যা পাই সেটা হচ্ছে সাইবার। অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ আমরা তো সবাই জানি যে কোনো একটা কিছু নিজেকে ডিফেন্ড করার জন্য। অর্থাৎ ইন টোটাল সাইবার সিকিউরিটি মানে হচ্ছে কি আমার অনলাইনে আমি যখনই আমার কোনো প্রেজেন্স থাকে তখন আমি ওখানে যদি কোনো প্রকার থ্রেট থাকে ওখানে আমি কিভাবে নিজেকে সেফগার্ড করতে পারি, সেটাই হচ্ছে সাইবার সিকিউরিটি। এইটার জন্য সিসকো একটা অনেক বড় একটা ফরচুন 500 কোম্পানি, প্লাস ওরা হচ্ছে নেটওয়ার্কিং এর বলা যায় ওয়ান অফ দ্য পাইওনিয়ার্স। দুনিয়াতে যত ইন্টারনেট ব্যাকবোন আছে, ওয়ান অফ দ্য লিডিং ডিজাইনার হচ্ছে ওরাই। ওরা সাইবার সিকিউরিটি বলেছে যে সাইবার সিকিউরিটি ইজ দ্য প্র্যাকটিস অফ প্রোটেক্টিং সিস্টেমস, নেটওয়ার্কস এন্ড প্রোগ্রামস ফ্রম ডিজিটাল অ্যাটাকস. These cyber attacks are usually aimed at accessing, changing, or destroying sensitive information, extorting money from users, or interrupting normal business processes. এটা আমি সিসকোর ওয়েবসাইট থেকে ওদের কনসেপ্টটা নিয়েছি আর কি। And now let's come to the point যে সাইবার সিকিউরিটি কি ফিল্ড আছে। সাইবার সিকিউরিটি সত্যি কথা বলতে গেলে এত ফিল্ড আছে এটা বলে শেষ করা যাবে না, কিন্তু মোস্টলি আমি যদি একটু সামারাইজ করতে চাই তাহলে এই 8টা ডোমেইনকে আমরা ইম্পর্টেন্টলি বলতে পারি। যেমন প্রথমটা হচ্ছে সিকিউরিটি এন্ড রিস্ক ম্যানেজমেন্ট, পরেরটা হচ্ছে অ্যাসেট সিকিউরিটি, 3 নাম্বার হচ্ছে সিকিউরিটি আর্কিটেকচার এন্ড ইঞ্জিনিয়ারিং, 4 নাম্বার হচ্ছে কমিউনিকেশন নেটওয়ার্ক সিকিউরিটি, 5 নাম্বার আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্ট, 6 নাম্বার সিকিউরিটি অ্যাসেসমেন্ট এন্ড টেস্টিং, 7 নাম্বার সিকিউরিটি অপারেশনস, 8 নাম্বার সফটওয়্যার ডেভেলপমেন্ট সিকিউরিটি। এই 8টা ডোমেইনে মোস্টলি এখন সবচেয়ে বেশি কাজ চলছে। এন্ড আরো অনেক ছোট ছোট পার্ট আছে কিন্তু ওগুলা কোনো না কোনো ভাবে এই 8টার ভিতরে পড়ে যায়। তো আমরা যদি এই 8টা বিষয়, আমাদের 8টা বিষয় জানা লাগবে এর কোনো প্রয়োজন নেই, কিন্তু আমাদের কিছু বেসিক জিনিস আমি আজকে দেখানোর চেষ্টা করব। সেই জিনিসগুলো আশা করি আমরা যদি মনে রাখি তাহলে আমরা কম্পারেটিভলি আগের থেকে একটু বেশি সেফ থাকবো। এখন নেক্সট প্রশ্ন আসে যে সাইবার সিকিউরিটির জন্য আসলে কি আমাদের কি করা উচিত, ডিগ্রি নেওয়া উচিত নাকি কি করা উচিত? আসলে সত্যি কথা বলতে গেলে পুরো ওয়ার্ল্ডে এখন ডিগ্রি জিনিসটা আসলে খুব আস্তে আস্তে খুব একটু লো ইম্পর্টেন্ট পেয়ে সার্টিফিকেশনকে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছে। কেন? কারণ হচ্ছে ডিগ্রি হচ্ছে মোস্টলি থিওরিটিক্যাল। এখন এজন্যই তারা অনেক বড় বড় ফরচুন 500 কোম্পানি পর্যন্ত এখন তারা ডিগ্রিকে ওভাবে ভ্যালু করছে না। আমাদের বুয়েট থেকে খুব রিসেন্টলি ব্যাক টু ব্যাক 3 জন গুগলে চান্স পেয়েছে বাংলাদেশ থেকে ডাইরেক্ট। ওদের কোনো ডিগ্রি, ওরা বুয়েট থেকে পাশ করে চান্স পেয়েছে। একজন হচ্ছে গুগল আয়ারল্যান্ডে অনেক সরকার, এবং আরো কয়েকজন হচ্ছে ডাবলিনে এবং একজন হচ্ছে লন্ডনে। ওদের ব্যাচেলার্স থাকা সত্ত্বেও ওরা অনেক মাস্টার্স ডিগ্রি, পিএইচডি ডিগ্রি হোল্ডারের সমান পজিশন পেয়েছে, কারণ জাস্ট বিকজ ওদের আসলে স্কিলটা এতটাই বেশি যে আসলে ওদেরকে ডিরেক্টলি সিমিলার পজিশনে হায়ার করা হয়েছে। সো আলটিমেটলি সাইবার সিকিউরিটি একটা এমন একটা ফিল্ড যেখানে আসলে ডিগ্রিটা খুব একটা ইম্পর্টেন্ট না, সেটা হচ্ছে কি এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি আসলে আপনার স্কিল কতখানি, নলেজ কতখানি, এবং এই সার্টিফিকেশন গুলো আপনাকে আসলে ঠিক সেই পরিমাণ সুযোগ সুবিধা এবং সেই পরিমাণ নলেজ এবং সেই পরিমাণ স্কিল আপনাকে দিতে সাহায্য করবে। এজন্য সাইবার সিকিউরিটির জন্য মোস্টলি সার্টিফিকেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং এখানে আমি সবচেয়ে পপুলার কিছু সাইবার সিকিউরিটির সার্টিফিকেশন নামগুলো বলেছি: সার্টিফাইড এথিক্যাল হ্যাকার, কম্পিউটার সিকিউরিটি প্লাস, সিএসএসপি,
সিআইএসএম, সিআইএসএস এ এরকম আছে। এগুলো ছাড়াও অনেক আছে, ওগুলো হচ্ছে গিয়ে হাইলি স্পেশালাইজড, কিন্তু এগুলো হচ্ছে গিয়ে আমি যে 8টা ডোমেন দেখিয়েছিলাম এগুলা মোটামুটি ভাবে হালকা পাতলা ভাবে টাচ করে। যেমন সিআইএসএসপি আমি যেটা বলেছি যে সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি প্রফেশনাল, এই সার্টিফিকেশনটা এই 8টা ডোমেনকে সমানভাবে টাচ করে। এবং আপনি যদি গুগল করেন যে সিএসএসপি 8 ডোমেইনস, আপনি এই 8টা ডোমেইনই দেখতে পাবেন। সিএসএসপি তে এই 8টা ডোমেইন থেকেই প্রশ্ন হয়। সো আলটিমেটলি এই সার্টিফিকেশন গুলো মোস্টলি খুবই জেনারেল এবং খুব স্পেশালাইজ সাইবার সিকিউরিটি সার্টিফিকেশন আছে, কিন্তু আজকে সময়ের অভাবের কারণে আমি অত ডিটেইলসে যাচ্ছি না। এই কারণে আমি এই পরের পেজে বললাম যে বেসিক টু লার্ন সাইবার সিকিউরিটি, যে এই সার্টিফিকেশন গুলোর জন্য আমরা কি কি করতে পারি। ওপেন সোর্স হিসেবে আমরা বলতে পারি উডেমি, কোর্সেরা, ইউটিউব এবং উডাসিটিকে। আর প্রোপ্রাইটারি সোর্স, এই বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে যে সাইবার সিকিউরিটি আসলে এখন যেহেতু মার্কেটটা অতিরিক্ত হাই ডিমান্ডে, এখন যেটা সবাই করছে যে সবাই মোস্টলি এটাকে প্রোপ্রাইটারি করে ফেলার চেষ্টা করছে। যেমন আমি যে ফিল্ডে কাজ করছি এটা কমপ্লিটলি প্রোপ্রাইটারি, আপনি এটা গুগল করে কখনোই পাবেন না। আপনি খালি সফটওয়্যারটার নাম পাবেন, সেল পয়েন্ট আইডেন্টিটি আইকিউ, আমি এখানে লিখে দিচ্ছি যদি আপনাদের কারো জানতে প্রয়োজন হয়। কিন্তু এই এই জিনিসটা আপনি যদি জানতে চান জিনিসটা কি করে, কেমনে করে, কিভাবে কাজ করে, এটা আপনি কোথাও পাবেন না, কারণ হচ্ছে এটা কমপ্লিটলি প্রোপ্রাইটারি এবং এর দ্বারা যদি কেউ ব্রিচ করে সেটা অবশ্যই কর্পোরেট লয়ার আন্ডারে চলে যাবে। সো এরকম শুধু এইটা না, এরকম প্রচুর সিকিউরিটিতে প্রচুর কাজ এখন প্রোপ্রাইটারি করে ফেলছে, কারণ এই ফিল্ডটা খুবই স্পেশালাইজড এবং এই ফিল্ডটাতে এজন্যই ইনিশিয়ালি ঢুকাটা একটু ডিফিকাল্ট। কিন্তু আমি আপনাদের কাছে কিছু টেকনিক্যাল জিনিস শিখিয়ে দিব, যে জিনিসটা যেন আপনাদের, যদি আপনারা যদি কেউ করতে চান অথবা কেউ যদি আপনাদেরকে সাজেশন চায় যে আমরা কিভাবে ঢুকবো, আমি ওদের জন্য হয়তো খুব ইজিলি একটা অ্যাক্সেস হয়ে যেতে পারে। সো সাইবার সিকিউরিটির দুই রকম সোর্স থাকে, একটা ওপেন সোর্স এবং প্রোপ্রাইটারি সোর্স। যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যেমন মোস্টলি এটা ওপেন সোর্স, এটা আপনি যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে চান বা সফটওয়্যার আর্কিটেকচার শিখতে চান, এটা মোস্টলি ওপেন সোর্স। কিন্তু সাইবার সিকিউরিটিতে আবার একটা বড় পার্ট আছে প্রোপ্রাইটারি সোর্সেস, সো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে আর কি। এখানে আমার একটা পেজ আছে, যেই পেজটা হচ্ছে কি আমার এই স্লাইডে সত্যি কথা বলতে গেলে সবচেয়ে অপছন্দের পেজ, কিন্তু আমার দিতে বাধ্য হচ্ছি, কারণ এই পেজটা আসলে সাইবার সিকিউরিটি থ্রেটগুলোকে খুবই আন্ডারমাইন করে। এখানে জাস্ট কয়েকটা জিনিস লেখা আছে: স্টিল পাসওয়ার্ড, স্টিল ক্রেডিট কার্ড ইনফরমেশন, স্টিল কনফিডেন্সিয়াল ইনফরমেশন লাইক ডেট অফ বার্থ, এসএসএন, লক কম্পিউটার ফাইলস এন্ড ফটোস, ড্যামেজ অপারেটিং সিস্টেমস। সত্যি কথা বলতে এগুলো আসলে কিছুই না। মানে আমি যদি একদম রিয়েল থ্রেটে চলে যেতে পারি, আপনারা কতটুকু জানেন আমি ঠিক জানি না, বাট আমি যদি খুব ছোট করে আমি একটু বলতে চাই, সামনে আলটিমেটলি আমাদের শুধু ব্যাংকিং না, পুরো ওয়ার্ল্ডই আলটিমেটলি আমাদের একটা গ্লোবাল একটা ইন্টারনেটের মাধ্যমে চলে আসবে। তখন যদি বড় বড় অ্যাটাক চালানো যায়, সোজা বাংলায় পুরো ইন্টারনেট ধসে পড়বে, এবং পুরো ইন্টারনেট যদি ধসে পড়ে তখন আলটিমেটলি যেটা হবে যে, যেহেতু আমাদের সবকিছু ইন্টারনেটে চলছে, ব্যাংকিং থেকে শুরু করে আমাদের সবকিছু ইন্টারনেটে চলে, এখন সবকিছু আলটিমেটলি বসে যাবে। এখন এই জন্য আমার এই পেজটা খুবই অপছন্দ, যে এটা আসলে খুবই আন্ডারমাইন করছে যে আমরা সাইবার সিকিউরিটিতে কত বড় বড় থ্রেট যে আসলে আমরা সামনে আছে এবং আমরা কেউ দেখতে পাচ্ছি না। এর একটা বড় কারণ হচ্ছে সাইবার সিকিউরিটি যেহেতু ফিল্ডটা খুবই নতুন এবং এই বিষয়ে আমাদের অ্যাওয়ারনেসটা এতটাই কম, যে এই কারণেই আমরা এই গুরুত্বটা বুঝছি না, এবং এটা যে কত বড় আমাদের ক্ষতি করতে পারে আমরা যদি বেসিক নলেজ না রাখি এই বিষয়ের জন্য। এই জন্যই এই পেজ আমার এই লেকচারটা আছে করা, এটার সাথে কোনো ফাইন্যান্সিয়াল কোনো মোটিভ নাই বা অন্য কোনো মোটিভ নাই, যে জাস্ট আমাদেরকে অ্যাওয়্যার করা যে আমরা যে আসলে ঠিক কি পরিমাণ রিস্কের মধ্যে আছি আসলে আমরা। এবং এখানে আমি যে ইনফরমেশনটা দিয়েছি সেগুলো হচ্ছে সাইবার সিকিউরিটি থ্রেটের সবচেয়ে সহজ এবং সবচেয়ে ইজি এবং সবচেয়ে অ্যাভয়েডেবল প্রবলেম। আমি আসল ছেড়ে যাইতেই পারবো না, কারণ সাইবার সিকিউরিটি এত বেশি যে ওটা বলতে গেলে আমার কয়েকদিন লেগে যাবে। তো এখন যে কোনো প্রফেশনে যদি আমি বলতে চাই, তাহলে আমি এই প্রফেশন কেন নিব, সবার ফার্স্টে যে প্রশ্নটা আসে, এটা বাংলাদেশ হোক, আমেরিকা হোক, পৃথিবীর যে দেশে হোক, যে একটা স্যালারি রেঞ্জ কিরকম যে সাইবার সিকিউরিটি প্রফেশনালদের। আমি যদি ডলারে বলি তাহলে হচ্ছে গিয়ে আপনি গ্লাস রোজের আমেরিকার খুব বিখ্যাত একটা ওয়েবসাইট, এখানে মোটামুটি অনেক ধরনের কোম্পানির রিভিউ, স্যালারি রিভিউ, জব রিভিউ গুলো পাওয়া যায়। ওখানে আমি লিঙ্ক দিয়েছি এখানে একটা, এখানে লেখা আছে যে আপনি দেখতে চান এখানে গিয়ে দেখতে পারেন, যে এখানে লেখা 99,834। আমি তার লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, আপনারা। Sorry for the interruption, Owen. We have people waiting. Can you kindly add them? Okay. Yes, please let me know যদি অ্যাড হতে চান, ঠিক আছে? আমি লিংকটা পেস্ট করে দিচ্ছি, আপনারা যদি দেখতে চান দেখতে পারেন। টু বি ভেরি অনেস্ট, এই পেজটা আমার খুবই পছন্দ। আমি একটা কনফিডেন্সিয়াল ইনফরমেশন শেয়ার করি যেটা শেয়ার করা উচিত না। আমার রিসেন্টলি একটা অফার এসেছিল ব্রিজ ওয়াটার অ্যাসোসিয়েটস নামে একটা কোম্পানি থেকে। সেই ওদের স্যালারি হচ্ছে খুবই সাব স্ট্যান্ডার্ড এবং স্যালারি হচ্ছে 350K, দ্যাট ইজ $350,000 পার ইয়ার, তাদের সাইবার সিকিউরিটি প্রফেশনালদের স্যালারি, এবং দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি স্ট্যান্ডার্ড।
মানে যদি আরো বড় বড় কোম্পানি, আমি যদি অ্যামাজন গুগল বলি, এখানে অনেকে অ্যামাজন গুগলে হয়তো কাজ করছেন, আপনারা জানেন যে ওদের ওখানে এদের স্যালারি আরো অনেক বেশি। ঠিক আছে, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রিয়েল মার্কেট অফ সাইবার সিকিউরিটি, যে এটা স্যালারি এখন এত বেশি যে এটা আসলে বলেও বোঝানোর মতো না, কারণ এই ফিল্ডে মোটামুটি কাজ করা যায় না। আমি যে ফিল্ডে কাজ করছি সাইবার সিকিউরিটি আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্ট ডোমেইন, এটা আমি আপনাকে আগেও দেখেছিলাম, ওই 8টা ডোমেইনের মধ্যে একটা ডোমেইন। কার্গিল আমি যেখানে কাজ করছি সেই পজিশনে গত 3 বছর ধরে আমি আসার আগে কোনো লোক পাওয়া যাচ্ছিল না পুরো আমেরিকা থেকে। কয়েকজনকে নিয়েছে, ওরা কাজ পারে না, আবার ফায়ার করেছে। কয়েকজনকে নিয়েছে, আবার পারে না, টোটাল 3জনকে ফায়ার করতে ওরা বাধ্য হয়েছে। আমাকে পরে আমার ম্যানেজার বলেছিল যে আই ওয়াজ দ্য লাস্ট পার্সন হু অ্যাকচুয়ালি সার্ভাইভ ফর মোর দ্যান 1.5 ইয়ার। আগে কেউ পারেনি কাজটা। এটা এতটাই হাইলি স্পেশালাইজ ফিল্ড, স্যালারিও অনেক বেশি। আমি আমার সম্ভবত কারণে আমার স্যালারিটা বলছি না, কিন্তু ওইটা অত্যন্ত হাই, মানে এটা মোটামুটি 6 ডিজিটের উপরে চলে যায় অনেকখানি বলতে গেলে। সো স্যালারি রেঞ্জ হিসাব করতে গেলেও এটা অত্যন্ত হাইলি একটা লুক্রেটিভ একটা পজিশন, কারণ এখানে আসলে সত্যিকার অর্থে কোনো লোক যাচ্ছে না এবং এটা মোস্টলি আনস্যাচুরেটেড রয়ে যাচ্ছে। এখানেও আমি 3টা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট দিয়েছি। এখানে হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পলস অফ থ্রেটস লুমিং ইন আওয়ার ওয়ার্ল্ড। এখানে আমি যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে যে একটা কি কি জিনিস আসলে আমরা দেখে বুঝতে পারবো যে আসলে এখানে কিছু একটা প্রবলেম আছে। আমরা মোস্টলি যেটা করি যে আমরা সফটওয়্যার সার্ভিস যখন ইউজ করি, অর্থাৎ সফটওয়্যার সার্ভিসের মিনিং হচ্ছে গিয়ে একটা সফটওয়্যার অন্য একটা সার্ভারে আছে, যেমন google.com, এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিটলি অন্য একটা জায়গায় আছে, আমি জাস্ট ওয়েবসাইটে www.google.com এ লিখলেই চলে যায়। তখন আমরা ওই সফটওয়্যার ইউজ করার সময় আমরা কিভাবে বুঝতে পারবো আসলে যে ব্যাপারটা কতটা সেফ নাকি আনসেফ? এখানে আপনি যদি দেখেন যেটা প্যাডলক আছে, এই প্যাডলকের মিনিং হচ্ছে গিয়ে আপনার ওই সার্ভার মানে ওই অ্যাপ্লিকেশন থেকে আপনার ল্যাপটপ পর্যন্ত বা কম্পিউটার বা ফোন আপনি যেখানে ইউজ করেন না কেন, এই পুরো আপনার এন্ড সিস্টেম পর্যন্ত পুরা কমিউনিকেশনটা এনক্রিপ্টেড, অর্থাৎ এই ডাটাটা ভিজিবল না। আপনি যদি এমন কোনো কিছু ইউজ করেন যেখানে এই যে দ্বিতীয় যে ছবিটা আমি দেখাচ্ছি এরকম একটা এক্সক্লেমেশন মার্ক আছে, দ্যাট মিনস অ্যাপ্লিকেশনটা ডাটা সার্ভার থেকে কমপ্লিটলি ওপেন অবস্থায় আসছে এবং যে কেউ সামান্য কিছু সফটওয়্যার ইউজ করতে পারলেই, এগুলো গুগল ওপেন সোর্স সবই, ইউজ করতে পারলে আপনার সব ডাটা আপনার দেখে ফেলতে পারবে এবং ইচ্ছা মতো মডিফাই করে ফেলতে পারবে। সো এই দুটো জিনিস আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা আমাদের এখন মোস্টলি সবগুলো ওয়েবসাইটই এরকম প্যাডলকে চলে যাচ্ছে। এটাকে বলে এসএসএল এনক্রিপ্টেড, সিকিউর সার্কিট লেয়ার এনক্রিপ্টেড। আপনি যদি এরকম কোনো ওয়েবসাইট ইউজ না করেন, ডেফিনেটলি আপনি এটা মাথায় রাখবেন যে আপনার ডাটা কেউ না কেউ দেখছে। সো এই দুটো জিনিস আমি ব্যাখ্যা করলাম যে এই জিনিসটা, এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই google.com আসলে google.com না, G00GLE.com, এটা দেখতে অনেকখানি গুগলের মতন, কিন্তু আমরা এগুলো অনেক সময় আমরা খেয়াল করি না, তখন আমরা এটা ক্লিক করে ফেলি। এবং এটা ক্লিক করার ফলে আমি আপনাকে জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিই, এত ডিটেলস যাচ্ছি না। আমি আমার সত্যি কথা আমার খুব ইচ্ছা ছিল আমি আপনাদেরকে কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখাবো, আমি আপনাদের কম্পিউটার টার্গেট অ্যাটাক করে দেখাবো, কিন্তু অনেক সময় লাগে, আমি দেখাতে পারছি না। ছোট্ট একটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে গিয়ে এটাকে বলে ড্রাইভ বাই সিকিউরিটি। এটা মানে হচ্ছে যে আপনি জাস্ট ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট অটোমেটিক্যালি আপনার ব্যাক এন্ডে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিবে এবং আপনার ল্যাপটপে যত কনফিডেন্সিয়াল ইনফরমেশন আছে, ক্রেডিট কার্ড থেকে শুরু করে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার থেকে আপনার যত সিকিউর ডাটা আছে, সবগুলো ওদের ব্যাক এন্ডে চলে যাবে, আপনি টেরও পাবেন না কিছু। সো উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল while we are doing these things। এবং 3 নাম্বার হচ্ছে নেভার ট্রাস্ট এনি সোর্স। এরকম আমরা যখন কোনো, যেমন ফেসবুক ও গুগলে আমরা যখন লিখি যে ফরগট পাসওয়ার্ড, তখন আমরা ক্লিক করি, তখন এরকম একটা মেইল আসে আমাদের কাছে যে টু রিসেট এ পাসওয়ার্ড, ক্লিক হিয়ার। আমি মোটামুটি ভাবে 100% নিশ্চিত যে আমরা অনেকেই এই জিনিসটা খেয়াল করি না, এই ক্লিক হিয়ার লিংকের মধ্যে আসলে কি আছে। আমি যদি মাউসটা একটু হোভার করি, এর মধ্যে লেখা আছে badwebsite.com, এইখানে আমি ড্রাইভ বাই ফিশিংটা, আমি জাস্ট সিম্পলি ড্রাইভ বাই ডাউনলোডটা আমি করে দিব। আর এই লিংকে অনেকেই চেকও করবে না লিংকটা আসলে কিসের, সিম্পলি এটা লিংকটা ক্লিক করবে এবং আমি কমপ্লিটলি ওই ল্যাপটপটা আমি অফিসে করবোই, সাথে সাথে আমি দেয়ার ইজ হাই প্রবাবিলিটি যে আমি ওর কনফিডেন্সিয়াল ইনফরমেশন আমি সব চুরি করে ফেলবো সাথে সাথে। মানে আমাদের প্রতি মুহূর্তে আমাদের ঠিক এই পরিমাণ রিস্কের মধ্যে আছি আমরা। এখানে আমরা কিছু এক্সাম্পল রেখেছি আর কি, যে এখানে কি কি প্রবলেম আছে কি নেই বা অথবা থাকতে পারে। এখানে যদি আপনারা কেউ টেক্সটে বলতে চান যে এখানে কি কি প্রবলেম আছে, আপনারা যদি চাইলে পার্টিসিপেট, অবশ্যই আমি চাচ্ছি যে ব্যাপারটা একটু ইন্টারেক্টিভ করতে, যে এইসব দেখে আপনার কোনো প্রবলেম মনে হচ্ছে কিনা, যে এইসব লিঙ্ক, এইসব ইউআরএল যে কোনো প্রবলেম মনে হচ্ছে কিনা। যদি আপনাদের মনে হয়, আপনারা সিলেক্ট করতে পারেন যে বক্স নাম্বার এটা, এখানে প্রবলেম আছে, আপনারা ডেফিনেটলি এটাতে চ্যাটে ইনক্লুড করতে পারেন। আমি কিছুক্ষণের জন্য রাখছি ব্যাপারটা আমি একটু ইন্টারেক্টিভ করার জন্য এই পেজটা ইনক্লুড করেছি আর কি। আপনার যদি মনে হয় যে এই পেজে কোনো সমস্যা আছে এই ওয়েবগুলোর মধ্যে, প্লিজ আপনার চ্যাট বক্সে ইনক্লুড করবেন।
একটা পয়েন্ট বলেছে যে এগুলো মোস্টলি সবাই জিনিস জানে না, আমি একটু একটু ব্যাখ্যা করি। এই যে এই লিঙ্কগুলো আছে, এই লিঙ্কগুলো সবই দেখতে একটু একটু অদ্ভুত দেখতে। যেমন আমি যে একটা জাস্ট র্যান্ডম এক্সাম্পল দিই, www.starnix.net/google.com/support। আমরা যেহেতু গুগল দেখে আমরা ক্লিক করে ফেলবো, যখনই আমরা এই লিঙ্কটা ক্লিক করবো তখনই এমন একটা ওয়েবসাইটে যাবে যেখান থেকে ব্যাকগ্রাউন্ড আমি যেটা বলেছিলাম ড্রাইভ বাই ডাউনলোড, ওই ড্রাইভ বাই ডাউনলোডটা হবে এবং আলটিমেটলি এখানে একটা সফটওয়্যার আছে সেটা হচ্ছে কি লগার। ওইটা আপনি দেখতেও পারবেন না, ওটা আপনার ব্যাকএন্ডে চলতে থাকবে এবং আপনি ল্যাপটপে যা যা করছেন, কি কি বাটন প্রেস করছেন, সাথে কি কি সব আপনার ওদের ব্যাকএন্ডে চলে যাবে, ওদের সার্ভারে, এবং ওরা সব এটা দিয়ে ইচ্ছা মতো যে কোনো হার্মফুল কাজ করতে পারবে। সো এইসব বিষয়ে আমাদের একটু খুব খেয়াল রাখতে হবে যে, এবং আমরা যখন কোনো ইউআরএল দেখি আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে এখানে কোনো প্রবলেম আছে কিনা। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো লিঙ্কে বিশ্বাস করতে পারবেন না আপনি, এটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা সময় স্বল্পতার কারণে আমরা এর মধ্যে বেশি ডিটেলসে গেলাম না, আমরা এর পরে ওয়েবসাইটে আমরা এখানে আরেকটা কিছু জিনিস ইনক্লুড করতে পারি, সেটা হচ্ছে গিয়ে যে কিউএনএ সেশন আমি একটু পরে যাচ্ছি, তার আগে আমি আমাদের হাতে এখনো 10 মিনিট সময় আছে আমার হাতে, সো আমি এখানে আরো কিছু ইনক্লুড করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে জিনিসটা আপনি সচরাচর গুগল করে পাবেন না, কিন্তু মানে আমি কিছু আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে গিয়ে যখন আমরা সাইবার সিকিউরিটিতে এখানে ফোকাস করি না, আমি তো এই পেজতে আমি তো মোটামুটি বললাম যে এখানে কি কি স্টিল পাসওয়ার্ড, স্টিল ক্রেডিট কার্ড ইনফরমেশন, স্টিল কনফিডেন্সিয়াল ইনফরমেশন এসব থাকে। কিন্তু আসল থ্রেটটা কি, যেহেতু আমার 10 মিনিট আছে, আমি জাস্ট একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। ধরেন আমি একটা সার্ভার, আমি ডিজিটাল ওশন থেকে একটা সার্ভার কিনলাম। সার্ভার কিনে আমি এই ডোমেইনের একটা ওয়েবসাইট বানালাম এবং এখানে আমি একটা অ্যাপ্লিকেশন আপলোড দিব, যেখানে ড্রাইভ বাই ডাউনলোডের মধ্যে আমি একটা কি লগার সফটওয়্যার ইনস্টল দিব। আপনি যেই মোমেন্টে এটা ক্লিক করবেন, সেই মোমেন্টে আপনি কিছুই দেখবেন না, দেখবেন একটা সাদা পেজ, কারণ আমি এইচটিএমএল ফাইলটা ভাবে ডিজাইন করব। কিন্তু ব্যাক এন্ডে আমার সফটওয়্যারটা ঠিকই ইনস্টল হয়ে যাবে। এরপর যেটা করবে, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ কিছু সলিউশন বলি, আপনি দেখবেন যে আসলে ব্যাপারটা কতটা রিস্কি। আমি ফার্স্টে যেটা করবো, আমি কয়েকটা সফটওয়্যার ব্যাকএন্ড আপনি ডাউনলোড করবো। একটা হচ্ছে কি লগার, এটা সবচেয়ে বেশি পপুলার এখন। কি লগার হচ্ছে কি, আপনি ল্যাপটপে কি কি টাইপ করবেন সেই সব কিছু চলে যাবে অটোমেটিক্যালি ওদের সার্ভারে। অর্থাৎ আপনি যদি অ্যামাজন থেকে কোনো কিছু অনলাইনে কিনেন বা অথবা যে কোনো কিছু ইনফরমেশন, ধরুন আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা ডেট অফ বার্থ, এগুলো আপনি যদি ওয়েবসাইটে যে কোনো ওয়েবসাইটে হয়তো দেন রেজিস্ট্রেট করার জন্য, সাথে সাথে এগুলো ওদের সার্ভারে চলে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি আপনার সমস্ত ক্যাশের ইনফরমেশন নিয়ে নিতে পারবো, কারণ ক্যাশ ওপেনলি স্টোর থাকে। ক্যাশ অর্থ কি? ক্যাশ অর্থ হচ্ছে ওয়েবসাইট, যে কোনো ব্রাউজার এর ব্যাকএন্ডে এরকম অনেক কিছু ডাটা ওরা অটোমেটিকলি স্টোর করে রাখে, যেন আপনার কন্টিনিউয়াসলি লগ ইন করতে না হয়। ফর এক্সাম্পল, আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে ফেসবুকে প্রতিটা সময় আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা লাগে না। আপনি যদি আপনাদের অনেকের ল্যাপটপে এরকম অপশন আছে যে facebook.com লিখলে অটোমেটিক্যালি আপনার প্রোফাইলে ঢুকে যায়। এটা আলটিমেটলি ক্যাশের কারণে হয়, CACHE। এই ক্যাশটা আমি ডাউনলোড করে নিব, অর্থাৎ আমার, এবং ওই ক্যাশ থেকে আমি টোটাল 3টা ফিল্ড নিব। আমার দেখার খুব ইচ্ছা ছিল, ওই 3টা ফিল্ড নিব, ওই 3টা ফিল্ডে আমি আপনার ফেসবুকে লগ ইন করে ফেলবো। আমি এটা রিয়েল লাইফ অ্যাটাক দেখাতে যাচ্ছিলাম এরকম একটা, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি দেখাতে পারছি না। যদি সামনে অপশন হয় আমি একটা দেখাবো আর কি, যে আমি এরকম আপনার ব্যাক এন্ডে একটা সফটওয়্যার ইনস্টল করে আমি আপনার ফেসবুকের কন্ট্রোলে নিব। শুধু ফেসবুক না, সত্যি কথা বলতে গেলে আমি যে কোনো ওয়েবসাইটে, আপনি যে কোনো ওয়েবসাইটে, ধরেন ইমিগ্রেশন ওয়েবসাইট, আমি ওখানে আপনি যদি লগ ইন করে থাকেন, আমি ওখানে লগ ইন করে ইমিগ্রেশনের জন্য আমি একটা ভুলভাল একটা ইনফরমেশন পাঠিয়ে দিব, আপনার কমপ্লিটলি ইমিগ্রেশন ক্যান্সেল হয়ে যাবে। মানে ব্যাপারটা এখন এতটা রিস্কে চলে যাচ্ছে, আমরা এগুলো অনেকেই খেয়াল করি না। সো আমরা যখন এইসব জিনিসপত্র দেখি, তখন আমাদের প্রথমে যেটা মনে হয় আচ্ছা ক্লিক করে ফেলি। এই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, যে এটা এরকম কোনো কিছু ক্লিক করা যাবে না। Sorry, we have more guests. Can you kindly admit them? Yeah, sure. ইনক্লুড করে দিয়েছি। সো যেটা বলছিলাম, যে আমি শুধু ফেসবুক বা জিমেইল না, আমি যে কোনো কনফিডেন্সিয়াল জায়গায় ঢুকেই আপনার আপনার নামে আমি ভুলভাল ইনফরমেশন স্প্রেড করলে আপনার এরকম অনেক ক্রিটিক্যাল সিকিউরিটি রিস্ক হতে পারে, যেমন ব্যাংকিং ইনফরমেশন বা ইমিগ্রেশন ইনফরমেশন। এই জায়গায় যদি আমরা ভুলভাল ইনফরমেশন দিই, আমরা মোটামুটি সবাই জানি যে ব্যাপারটা কতটা হ্যাসেল হয়। সো আমরা এরকম ভুলভাল লিঙ্কে প্লিজ আমরা এরপর ক্লিক না করি। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, ভেরি 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 ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমরা কেউই খেয়াল করি না, প্লিজ আমরা পাসওয়ার্ডটাকে একটু সিকিউর করি। ফার্স্ট অফ অল, সত্যি কথা বলতে গেলে পাসওয়ার্ড হচ্ছে গিয়ে পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে ইনসিকিউর সিস্টেম। যদিও ওয়ার্ল্ডের এখন মোটামুটি ফেসবুক, জিমেইল এগুলো সবই পাসওয়ার্ড বেসিস চলে, বাট পাসওয়ার্ডের মতন ইনসিকিউর সিস্টেম এখনো পর্যন্ত ওয়ার্ল্ডে ডিজাইন করা হয়নি। এটা ঠিক কতটা ইনসিকিউর আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দেই। আপনি যখন এই লিঙ্কটাতে ক্লিক করবেন,
আমি তখন আপনার সিম্পলি আপনার ফেসবুকের আপনার ক্রোম বা ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে ক্যাশ আমি অলরেডি আমার ব্যাকএন্ডে পাঠিয়ে দিব। যখনই পাঠিয়ে দিব সেখান থেকে ক্যাশে টোটাল 3টা ফিল্ড আছে, আইডি ফিল্ড এবং 3টা ফিল্ড, অত ডিটেলস আমি গেলাম না এখন। 3টা ফিল্ড যদি আমি আমার ব্রাউজারে ইনসার্ট দেই, সাথে সাথে আমি আপনার ফেসবুকে লগ ইন করে যাব এবং ওখান থেকে আমি চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে আমি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবো। পাসওয়ার্ড জিনিসটা এতটা ইনসিকিউর। সো এই জন্যই আমরা যখন পাসওয়ার্ড সিলেক্ট করি, প্লিজ মেক শিওর যে পাসওয়ার্ডটা যেন অনেক হাইলি সিকিউরড হয়। এখন প্রশ্ন হচ্ছে কি, পাসওয়ার্ডটা তাহলে কিভাবে আমরা সিকিউরলি ডিজাইন করবো? এটার জন্য খুব কমন কিছু পলিসি আছে। যেমন প্রথম পলিসি হচ্ছে গিয়ে, মেক শিওর দ্য পাসওয়ার্ড ইজ অ্যাজ হাই অ্যাজ পসিবল। আপনি আমি আপনাদের আরেকটা জিনিস এখানে মেনশন করে দিচ্ছি, এটা আপনি যদি আপনার গুগল করেন তাহলে পাবেন। এটার নাম হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক। এটা যে আপনার ব্যাকএন্ড আপনি যদি গুগল সার্চ করেন তাহলেই পাবেন। এটার মিনিংটা হচ্ছে, আমি যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনার মোস্টলি এখন অনেকখানে লগ ইন হিসেবে আমরা মেইল ইউজ করি, এবং মেইল এর আইডিটা তো মোটামুটি ভাবে অনেকখানি পাবলিক হিসেবে ইউজ করা হয় আর কি। ওই মেইলের আইডি দিয়ে আমি কনস্ট্যান্টলি একটার পর একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে থাকবো। কোনো না কোনো সময় পাসওয়ার্ডটা হিট করবে এবং আমি তখন ওয়েবসাইটে লগ ইন করে যাবো। যদিও অনেক ওয়েবসাইট এখন এটা থেকে সিকিউর করার জন্য বিভিন্ন রকম অপশন করছে, যেমন মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন বা সামথিং, ওসব বিষয় ডিটেইলসে না গেলাম। কিন্তু বাট স্টিল এমন অনেক ওয়েবসাইট আছে যারা এইসব এই ব্রুট ফোর্স অ্যাটাকটা ঠিক করার জন্য তারা এখনো ঠিক করতে পারছে না। অর্থাৎ কেউ একজন, কোন একটা মানুষ পৃথিবীর কোন একটা প্রান্তে বসে আপনার ইমেলটা জেনে গেল কোনো একটা ভাবে, এবং তারা বিভিন্ন রকম পাসওয়ার্ড এন্টার করছে। আপনাদের পাসওয়ার্ড যদি খারাপ হয় কোনো কারণে, দুর্বল হয়, আমি দুর্বলের ডেফিনেশন একটু পরে দিচ্ছি, ওরা কোনো না কোনো ভাবে কোনো না কোনো একটা সময় এই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি অনেক কঠিন পাসওয়ার্ড, তাহলে তার সঙ্গে লগ ইন করতে পারবে? হ্যাঁ, পারবে, কিন্তু এটার জন্য তাদের যে পরিমাণ সময় এবং এনার্জিটা ব্যয় হবে, সেই পরিমাণ এনার্জিটা ইজ নট ওয়ার্থ ইট। সো উই হ্যাভ টু মেক শিওর দ্যাট আওয়ার পাসওয়ার্ডস আর এক্সট্রিমলি স্ট্রং। নাও, what is the definition of extremely strong password? The definition of extremely strong password is it has to be as many lengths as possible. এটা শুনে শুনে আপনার মনে হয়, আচ্ছা ঠিক আছে, ধরেন আমি এরকম একটা পাসওয়ার্ড দিলাম, মাই নেম ইজ রাকিব হাসান এন্ড আই হ্যাভ ডান মাই মাস্টার্স ফ্রম নিউ জার্সি। এটা তো অনেক বড় একটা পাসওয়ার্ড, রাইট? নো, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ওয়ার্স্ট পাসওয়ার্ড দ্যাট আই ক্যান সিলেক্ট। যদিও পাসওয়ার্ডটা অনেক বড় মনে হচ্ছে, এই ওয়ার্ড গুলা আমরা ডিকশনারিতে পাই। ডিকশনারিতে যত রকমের ওয়ার্ড পাওয়া যায়, প্রতিটা ওয়ার্ড ইউজ করা হচ্ছে রিস্কি। এবং আপনি যখনই ওই ওয়ার্ড গুলো আপনার পাসওয়ার্ড হিসেবে ইউজ করবেন, ডেফিনেটলি ওয়ার্ল্ডের কেউ না কেউ আপনার পাসওয়ার্ডটা জেনে যাবে। ব্যাপারগুলো এখন এতটাই রিস্কি। আপনারা যদি এই বিষয়ে খুব একটু ডিটেলসে পড়াশোনা করতে চান, আমি আপনাদেরকে একটা জিনিসের নাম এখানে পেস্ট করছি, এটাকে বলা হয় রেইনবো অ্যাটাক। আপনারা এই জিনিসটা একটু যদি ফলো করেন, তাহলে আপনারা দেখবেন যে রেইনবো অ্যাটাক হচ্ছে গিয়ে সিকিউরিটি সিস্টেমের সবচেয়ে বেসিক পড়াশোনার মধ্যে একটা। এটা হচ্ছে কি এরকম যে পৃথিবীর কোটি কোটি মানুষের পাসওয়ার্ড ওরা অনেক জায়গায় বিভিন্ন ভাবে পাসওয়ার্ড হ্যাক হয়েছিল। যেরকম আপনি দেখেছিলেন যে এখানে সোহেল ভাই এখানে বলেছিল যে ম্যারিয়ট, ইয়াহু, উবার, ফ্রেন্ডস, এরা তো খুবই ছোট আর কি, এরা কিছুই না। এরকম প্রচুর বড় বড় পাসওয়ার্ড, যেমন ফেসবুকের মাঝখানে একটা পাসওয়ার্ড ফাইল হ্যাক হয়েছিল মাঝখানে, আপনারা অনেকে শুনেছেন হয়তো। এরকম কোটি কোটি মানুষের পাসওয়ার্ডের লিস্ট নিয়ে একটা টেবিল বানানো হয়েছে, এন্ড ওই পাসওয়ার্ড থেকে ওরা ব্যাক টু ব্যাক চেক করতে পারে ওই পাসওয়ার্ডের ডেটাবেসের এগেইনস্টে, অ্যাপ্লিকেশন ডেটাবেস এগেইনস্টে ব্যাক টু ব্যাক ওরা কম্পেয়ার করে দেখতে পারে। এবং ইট টেকস আ কাপল অফ সেকেন্ডস, জাস্ট আ কাপল অফ সেকেন্ডস, যদি আপনাদের পাসওয়ার্ডের লেন্থ 10 সেকেন্ডের কম হয়। জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে ওরা আপনার পাসওয়ার্ড জেনে যাবে। যদি আপনার পাসওয়ার্ডের লেন্থ 10 ক্যারেক্টারের কম হয়, এন্ড যদি আপনারা ওখানে একটা কমপ্লিকেটেড পাসওয়ার্ড না রাখেন, এবং আপনারা যদি এরকম ডিকশনারিতে অ্যাভেলেবল ওয়ার্ড ইউজ করেন। ব্যাপারগুলো এতটাই রিস্কি। এটাতে প্রচুর ইউটিউব ভিডিও আছে, অনেক অপশন আছে, আপনারা দেখে নিতে পারেন। কিন্তু আমরা এই বিষয়ে মোটামুটি, এবং সত্যি কথা বলতে গেলে আমিও এই বিষয়ে সিকিউরিটি পড়াশোনা করার আগে খুব একটা পাত্তা দিতাম না। আমার ফেসবুকে বা জিমেল, আমার বিভিন্ন জায়গায় আমার পাসওয়ার্ডটা খুবই উইক ছিল। এটার পরে আমি খুবই সিকিউর হয়ে গেছি আর কি, এবং খুবই সাবধান হয়ে গেছি, এবং চেষ্টা করেছি যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল এন্ড মানে কোনো ডিকশনারি ওয়ার্ড রাখছি না। সো আমরা আশা করি এই জিনিসটা ফলো করবো। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা যে জিনিসটা অনেক হয়তো জানি এবং অনেক জানি না, কিন্তু আমরা এটা ফলো করছি না, কিন্তু যখন আমরা পাসওয়ার্ডটা সিলেক্ট করব, উই হ্যাভ টু মেক শিওর that we change our passwords frequently. I understand it is extremely hectic, but in the digital world we have to do it. There is actually no other alternate option. আমরা যদি এরকম করতে থাকি, যেটা হবে যে এরকম প্রতি মাসে আপনি দেখবেন যেরকম একটা পাসওয়ার্ড ডেটাবেস ব্রিচ হচ্ছে,
এবং প্রবাবিলিটি হচ্ছে কি ওর মধ্যে হয়তো আপনার অ্যাকাউন্টটাও ছিল এবং তখন আপনার পাসওয়ার্ডটাও আলটিমেটলি ওখান থেকে বের হয়ে চলে আসবে। সো প্লিজ মেক শিওর আমরা কিছুক্ষণ পর পর আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করি। কিছুক্ষণ পর পর আমি মিনিট বুঝাচ্ছি না, এটা কয়েক মাস হতে পারে, 2 মাস হতে পারে, 1 মাস হতে পারে, 3 মাস হতে পারে, বাট মেক শিওর দ্যাট উই অ্যাকচুয়ালি ডু দিস। আরেকটা জিনিস, এই জিনিসটা আমরা অনেকেই জানি না এবং অনেকেই জানি, বাট আমি জাস্ট নিজেকে রিমাইন্ড দিচ্ছি, আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছি, যখনই আমরা পাসওয়ার্ড এবং অ্যাকাউন্ট ইউজ করি প্লিজ মেক শিওর যে আমরা একই পাসওয়ার্ড যেন মাল্টিপল মাল্টিপল ডোমেইনে ইউজ না করি। একই পাসওয়ার্ড যেন ফেসবুক, জিমেল কোনো জায়গায় ইউজ না করি। আই নো আমি যেগুলো বলছি এগুলো খুবই হেক্টিক, কিন্তু এগুলো আসলে আমাদেরকে মেনটেন করতেই হবে, কারণ পাসওয়ার্ড এতটা ইনসিকিউর একটা সিস্টেম। পৃথিবীর অনেক বড় বড় কোম্পানি, আপনারা অনেক বড় কোম্পানিতে কাজ করছেন, আপনি দেখবেন যে আপনাদের কোম্পানির একটা ইন্টারনাল পোর্টাল থাকে, ওইখানে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনের লোগো থাকে এবং ওই অ্যাপ্লিকেশনের লোগোতে আপনি ক্লিক করলে দেখবেন আপনি ওই অ্যাপ্লিকেশনে সাইন ইন করতে পারছেন কোনো আইডি পাসওয়ার্ড দেওয়া ছাড়া। এটাকে বলা সিঙ্গেল সাইন অন। আমি এটার উপরে কাজ করছি, এই কোম্পানিদের সিঙ্গেল সাইন ডিজাইন করাটা, কারণ পাসওয়ার্ড সিস্টেমটা কমপ্লিটলি ইনসিকিউর একটা সিস্টেম এবং এটার মতন বাজে সিস্টেম পৃথিবীতে এখন ডিজাইন হয়নি। এই জন্য পৃথিবীর বড় বড় সব কোম্পানি এই পাসওয়ার্ড পলিসি থেকে বেরো চলে আসছে। এই জন্যই আপনি পাসওয়ার্ড যদি সিলেক্ট করতেই হয়, অনেক জায়গায় আছে পাসওয়ার্ড ছাড়া অপশন নেই, যেমন ফেসবুক, জিমেইল, অ্যামাজন, এইসব জায়গায় পাসওয়ার্ড ছাড়া অপশন নেই। প্লিজ মেক শিওর ইউ ইউজ ডিফারেন্ট পাসওয়ার্ডস ফর ডিফারেন্ট ডোমেইন। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। এগুলো যদি আমরা ফলো না করি, দেয়ার ইজ আ হাই প্রবাবিলিটি যে সামনে আমাদের আইডেন্টিটি থেফট, তো এটা খুব ছোট জিনিস, আমাদের এরকম বড় বড় অনেক রিস্ক হবে। যেমন একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই, যে ফেসবুক যে আপনার কিছু শুনেছেন কি জানি না, আপনি গুগল করলেই পাবেন, ফেসবুকের একটা বড় ডাটা থেফট হয়েছিল মাঝখান দিয়ে। ওদের যারা ইউজারের যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডের ফাইলটা এটা হ্যাক হয়ে গিয়েছিল এবং এখানে পাবলিকলি ওই পাসওয়ার্ড গুলা এবং ইউজার গুলা ওদের কমপ্লিটলি ওপেন এক্সপোজ হয়ে গিয়েছিল। সো আপনি তো বুঝতেই পারছেন যে যদি একবার লিক হয় এবং আপনার যদি মাল্টিপল ডোমেইনে থাকে, ব্যাপারটা আসলে ঠিক কি পরিমাণ রিস্কি হয়। সো আই গেস আমার এখন 30 মিনিট হয়ে গিয়েছে। সো আমি আসলে আর কথা বাড়াতে না, আমি এটা বোরিং করতে চাচ্ছি না। আমি মোস্টলি চাচ্ছি যে আপনাদের কাছ থেকে যদি কোনো কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশন থাকে আপনারা প্লিজ চ্যাট বক্সে ইনক্লুড করতে পারেন। এন্ড আমি সোহেল ভাইকে আমি এখন হোস্ট বানিয়ে দিচ্ছি, এখন উনি হয়তো আপনাদের যদি কোনো কোনো প্রশ্ন থাকে আপনি ইয়ে করতে পারেন। এবং thank you, Oyon. Thank you for a very short summary of cybersecurity and what to expect, very general idea, but we have a lot of questions for you. জি জি, আমি শুরু করতে পারি আপনি যদি চান। Yeah, so I'm going to read it to you, few of them. Yes. One of our viewer would like to know certification and what's the cheapest way to get certified. Do you want to write it down so that you can answer all of them at the same time, or you want me to tell you one by one? Yeah, that's a very good question. So let me start from the very first. যে সার্টিফিকেশন প্রথম থেকে যদি শুরু করতে হয় তাহলে আমি আমি এই কারণে একটা সিকোয়েন্স মেনটেন করেছিলাম। Sorry, can I finish the question? Yeah, sure. Certification, you show what kind of certifications, but then what's the cheapest way to get certified? Yes. Number one. Number two, with each certification, how does your salary level increases? Yes, of course. So আমি তো এক্সাক্ট অ্যামাউন্টটা কথা বলতে পারবো, বাট আই ক্যান গিভ এ ভেরি ওভারঅল আইডিয়া। আমি এখানে যে টোটাল 9টা টোটাল সার্টিফিকেশন দিয়েছি, এইটা 9টাই ওপেন সোর্স। প্রিভিলেজ অনেকগুলোই আছে, প্রিভিলেজ আমি যাচ্ছি না, কারণ প্রিভিলেজে কাজ করতে হলে আপনার প্রিভিলেজ নলেজ লাগবে, বাট এই 9টা সার্টিফিকেশন যদি আপনি 9টা আপনার নেওয়া লাগবে না। আপনি যদি ধরেন প্রথম 3টায় আপনি যদি হ্যান্ডেল করা শুরু করেন, এই প্রথম 3টা উডেমিতে কমপ্লিটলি ডিটেইলড কোর্স আছে এবং প্রতিটা কোর্সের দাম $10 $10 করে। সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, কম্পিউটার সিকিউরিটি প্লাস এন্ড সিআইএসএসপি। আপনি যদি এগুলাই যদি আপনি যদি এই ডিগ্রি যদি আপনি এই সার্টিফিকেট যদি নেওয়া শুরু করেন, there is a high probability your salary is going to start from 6 figure, that is 100,000, more than 100,000. Especially this CISSP, এটা কমপ্লিট ওপেন সোর্স, প্রচুর বই আছে মার্কেটে, অ্যামাজনে প্রচুর বই আছে, ইউডেমিতে প্রচুর কোর্স আছে CISSP এর উপরে, আপনি ইউডেমিতে একটা সার্চ দিলে প্রচুর পাবেন। So these are the very best ways that I would suggest যে আপনারা এখান থেকে Udemy থেকে শুরু করেন. This is a very good source of Udemy. And salary যেটা বললাম আমি যে CISSP on an average CISSP salary always 6 figure এর উপরে হয়। CISSP salary খুব কম ক্ষেত্রে 6 figure এর নিচে হয়। আমি যদি একটু 6 figure, অনেকে হয়তো আমেরিকা বাইরে আছেন, এটা 6 figure আসলে আমেরিকার একটা স্ট্যান্ডার্ড, আমি যদি একটু বাইরের ভাষায় বলি
যে $100,000, অর্থাৎ আমি যদি বাংলাদেশি ভাষায় বলি, বছরে 85 লাখ টাকার উপরে, বছরে 85 লাখ টাকা বাংলাদেশি টাকার উপরে এরা অন অ্যান অ্যাভারেজ ইনকাম করে সিএসএসপি। এবং আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, আমি তো বলেছি, আমি একটা ইন্টারভিউতে অফার এসেছিল, ওদের ওখানে হচ্ছে গিয়ে 350K এর উপরে, এটা অর্থাৎ প্রায় 2.5 কোটির কাছাকাছি বছরে। এবং এটা এখন খুবই স্ট্যান্ডার্ড হয়ে গেছে এই স্যালারিটা এখন, যারা সেটা পোস্ট সত্যিকার সার্টিফিকেশনের জন্য। ওটা হচ্ছে প্রিভিলেজ, ওটা আপনার আরো পরে যেতে হবে, বাট আগে আপনি যদি এই সার্টিফিকেশন নেন তখন আপনার একটা বেস গ্রাউন্ড হবে, কারণ ইটস কাইন্ড অফ লাইক doing a PhD degree, right? You cannot just get into PhD degree just by default. You have to do some basic high school, then you have to do some graduation, undergrad, then you have to do some masters, then you have to go to PhD, right? So those proprietary is actually the highest salary that is paid. এবং যেটা 350K বলেছিলাম ওটা আসলে proprietary। কিন্তু আপনি যদি ওপেন সোর্স দিয়ে যদি শুরু করেন, যেরকম সিআইএসএসপি, সিআইএসএম, সিকিউরিটি প্লাস সিএইচ, এগুলোর স্যালারি শুরু 100K থেকে, অর্থাৎ বছরে 85 লক্ষ টাকা। আপনি এগুলো দিয়ে শুরু করবেন এবং তখন আপনার যখন সাফিসিয়েন্ট এক্সপিরিয়েন্স হয়ে যাবে, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য প্রোপ্রাইটারি সোর্সেস। আপনি নর্মালি প্রোপ্রাইটারি সোর্সে এমনিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু প্রবলেম হচ্ছে আপনি যদি প্রিভিয়াস যদি কোনো নলেজ না থাকে, ইটস গোনা বি এক্সট্রিমলি ডিফিকাল্ট। এবং এই প্রিভিয়াস নলেজ বলতে আমি বোঝাচ্ছি সিকিউরিটি নলেজ, বেসিক সিকিউরিটি নলেজ এন্ড বেসিক প্রোগ্রামিং নলেজ। এগুলো যদি আপনার না থাকে, দেন ইটস গোনা বি ভেরি ডিফিকাল্ট। এজন্যই আমি পার্সোনালি সাজেস্ট করবো আপনি ওপেন সোর্স থেকে শুরু করবেন সবসময়, এবং সাথে সাথে আপনার প্রোগ্রামিং নলেজটা অবশ্য খুবই ইম্পর্টেন্ট, কারণ স্যালারিটা আসলে কমপ্লিট ডিপেন্ড করেছে আপনি কত ভালো ডিজাইনার, কত ভালো আর্কিটেক্ট, কত ভালো ইঞ্জিনিয়ার সেটার উপরে। এবং এটার সাথে প্রোগ্রামিং এর কি সম্পর্ক আছে, পাইথন আর জাভা এই দুইটাই মোস্টলি যারা এগুলো মোটামুটি ভাবে জানে তাদের স্যালারি, যে আমি তো একটা এক্সাম্পল দিলাম 350K, এবং এটা মোটামুটি ভাবে অনেক কোম্পানি এখন দিচ্ছে। এটা দিস ইজ নট ভেরি অ্যাস্টনিশিং অর সামথিং লাইক দ্যাট। So I guess thank you and second question হচ্ছে যে what is alternative for password? ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। আমি এটা খুব পছন্দ হয়েছে। আমি আসলে এই কনসেপ্টে কাজ করেছি। এটা আসলে অনেক বড় অ্যান্সার, আমি জাস্ট ছোট করে দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি কেউ আমেরিকা ফেডারেল কাজ করে থাকেন, ইউএসপিটিও বা সামথিং, আপনারা হয়তো দেখে থাকবেন যে আপনাদের একটা আইডি কার্ড দেওয়া হয় এবং ল্যাপটপে ওই আইডি কার্ডটা ইনসার্ট করলে আপনাদের অটোমেটিক্যালি অনেকগুলো অ্যাক্সেস চলে আসে। এটা হচ্ছে একটা। নাম্বার 2, আরেকটা অপশন হচ্ছে কি, অনেক ল্যাপটপে আজকাল দেখা যায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা লগ ইন করতে পারি। নাম্বার 2। নাম্বার 3, এই দুইটা আসলে খুব একটা পপুলার হয়ে ওঠে নাই যতটা পপুলার হয়েছে। আমি 3 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে সিঙ্গেল সাইন অন। সিঙ্গেল সাইন অন জিনিসটা কি, এটা আসলে খুব ইন্টারেস্টিং। এটা আসলে ইমপ্লিমেন্ট করে দেখানো সম্ভব না, কারণ এটা আসলে প্রোপ্রাইটারি জিনিস। বাট খুবই সহজভাবে বলতে গেলে, যে আপনার কোম্পানিতে যখন আপনাদের কোম্পানির ইন্টারনাল পোর্টালে আপনারা যখন ঢুকেন, তখন দেখবেন ওখানে পোর্টালে অনেকগুলো অ্যাপ্লিকেশন একটা লিস্ট থাকে। এটা এক এক কোম্পানিতে এক এক ভাবে থাকে, বাট মোস্টলি যেটা খুব কমন সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন অ্যাপ্লিকেশন লোগো থাকে। যেমন অ্যামাজনের লোগো থাকতে পারে বা অন্য যে কোনো কিছু লোগো থাকতে পারে। তো লোগোতে আপনি যখন ক্লিক করবেন, সাথে সাথে আপনি ওই কোম্পানিটা দেখবেন একটা ডিফারেন্ট ইউআরএল চলে আসছে, এবং ডিফারেন্ট ওয়েবসাইটের লিঙ্ক এসে ওয়েবসাইটটা কয়েকবার চেঞ্জ হচ্ছে, এবং চেঞ্জ হতে হতে যেটা হচ্ছে আলটিমেটলি আপনাকে ওয়েবসাইটে অ্যাক্সেস দিচ্ছে, কিন্তু ওই ওয়েবসাইটে অ্যাক্সেসটা হচ্ছে আপনার কর্পোরেট লাইসেন্সের আন্ডারে। এটাকে বলা সিঙ্গেল সাইন অন, একটা পোর্টালের আন্ডারে সবগুলো অ্যাপ্লিকেশন। এটা এখন সবচেয়ে বেশি পপুলার, এবং এটা গুগল, মাইক্রোসফট, কার্গিল থেকে শুরু করে মোটামুটি সবগুলো ফরচুন 500 এই পলিসি এখন ফলো করছে। দিস ইজ দ্য লেটেস্ট স্ট্যান্ডার্ড। যদিও এখন সামনে আরো নতুন কিছু আসার চেষ্টা করছে, যেমন সিকিউরথ, এগুলো আসার চেষ্টা করছে, বাট সিঙ্গেল সাইন অন ইজ দ্য ওয়ান অফ দ্য বেসিক স্ট্যান্ডার্ডস। আই গেস আমি এটা অ্যান্সার করতে পেরেছি আপনার অ্যান্সারটা। এখানে কোনো আইডিয়ার পাসওয়ার্ড ইনসার্ট করা লাগে না, এজন্য এটা এতটা সিকিউরড। রাইট। সো আরেকটা প্রশ্ন হচ্ছে যে এটা আমরা আমাদের প্রেজেন্টেশনেও অ্যাড করেছি, we added them that by 2021 there will be 3 million jobs unfilled in the cyber security side. 3 million jobs. That means they're looking for people but they cannot find. These 3 million jobs, I believe what I understood, is very high paying salary, above 100K, very high, up to 500K, right? So more than that, actually. For those who are getting into the workforce, those who are doing some kind of certification, say they have done 3 or 4. Yes. What kind of job, for example, a position would be, for example, a $250,000 job? What would be the title, and what would be the, like, kind of how do you get there? Yes. So for example, আপনার যদি আপনার অত্যন্ত হাই পেইং চান, তখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে
প্রোপ্রাইটারি যেতে হবে। কিন্তু আপনি যদি ধরেন 100K থেকে শুরু করতে চান, 100K আসলে সিকিউরিটিতে খুবই কম স্যালারি বলা হয় সত্যি কথা বলতে গেলে। মানে বাট ওই বেসিকটা যদি আপনি যদি পেতে চান, তখন আপনাকে যখন এই ধরেন এখান থেকে যেটা বললেন যে 3-4টা নিলাম, ধরেন প্রথম 3টা আমি যদি ধরি, সিএইচ, সিকিউরিটি প্লাস এবং সিআইএসএসপি, এই দিন আমি প্রথমে দিয়েছি কারণ এই 3টা এখন সবচেয়ে বেশি ডিমান্ডিং এখন, মানে ওপেন সোর্সের মধ্যে। এবং আপনি যদি তাহলে কিভাবে অ্যাপ্লাই করব, আপনি যে কোনো ভেন্ডরে যদি আপনি অ্যাপ্লাই করেন, আমেরিকাতে অনেক বড়, আমি আমেরিকার কথাই বলি, আমেরিকা কানাডা এই দুটোতে কথা বলি, প্রচুর বড় বড় ভেন্ডর আছে, যেমন র্যান্ডস্ট্যাট, টেক্স সিস্টেমস, এরকম প্রচুর ভেন্ডর আছে, ওদের এরকম প্রচুর লোক খুঁজে। এখন আপনি যে বলছেন যে কিভাবে শুরু করা উচিত, আপনি ওদেরকে যদি আপনি কোনো মেইল করেন, ওরা ডেফিনেটলি আপনাকে গেট ব্যাক করবে, কারণ সিকিউরিটিতে এখন আলটিমেটলি আমেরিকাতে কোনো লোক নেই, শুধু আমেরিকাতে না, পুরো পৃথিবীতে কোথাও তেমন একটা লোক পাওয়া যাচ্ছে না। সো এটা হচ্ছে কি কাইন্ড অফ লাইক যখন জাভা প্রথম শুরু হয়েছিল ওই 2000 সালের দিকে পপুলার হওয়া আস্তে আস্তে শুরু করলো, তখন ঠিক যেরকম অবস্থায় ছিল আর কি। এখন হচ্ছে গিয়ে সাইবার সিকিউরিটি ঠিক সে অবস্থায় আছে, এবং জাভা এখন যেমন মোটামুটি এখন স্যাচুরেট হয়ে গেছে মার্কেটটা, তখনও মোটামুটি হবে, তখন মার্কেটে স্যাচুরেট হয়ে যাবে 10 বছর পরে। সো দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু গেট ইন। এন্ড আপনি একটা ইন্টারেস্টিং জিনিস বললেন যে 3.5 মিলিয়ন জবস 2021, আমি এক বছর আর না যাই, আমি এখনই বলি, এখন আমরা যেটা দেখলাম যে আমেরিকাতে 40 মিলিয়ন আনএমপ্লয়েড, অর্থাৎ 4 কোটির উপরে আনএমপ্লয়েড। আপনি যদি একটু মার্কেটটা ঘেরে দেখেন, 40 মিলিয়ন আনএমপ্লয়েড, ইট ইজ ট্রু, বাট সাইবার সিকিউরিটিতে পোস্টগুলো এখনো খালি পড়ে আছে, কাউকে নিচ্ছে না, এমনকি করোনার টাইমেও, কারণ সাফিসিয়েন্ট পরিমাণ স্কিল লোক পাওয়া যাচ্ছে না। মানে ব্যাপারটাকে আসলে আমি কতটুকু ফোকাস করতেছি আমি বুঝতে পারছি না, কিন্তু মানে সাইবার সিকিউরিটি এমন একটা ফিল্ড যেখানে প্যান্ডেমিকও মানে না, মানে এটার সাথে প্যান্ডেমিকের কোনো সম্পর্ক নাই। প্যান্ডেমিকের সময় অনেকে চিন্তা করে আমার চাকরি চলে যাবে কিনা, সাইবার সিকিউরিটি হচ্ছে, এবং সাইবার সিকিউরিটি হচ্ছে গিয়ে মানে সফটওয়্যারের এমন একটা সেক্টর যেখানে আসলে প্যান্ডেমিক বলে কোনো জিনিস কাজ করে না। প্যান্ডেমিক হলে সত্যি কথা বলতে গেলে সাইবার সিকিউরিটি আর্কিটেক্টদের স্যালারি আরো বাড়ে, জব আরো বাড়ে। And this is the world that we are living in. So I guess this is a very interesting field that we can invest our time and money and energy into. Okay, thank you. And the next question came from Mustaq Bhai Yes. from London, and he's asking, single sign only works Yes. in a corporate environment. What will Yes. be the equivalent for domestic environment? ভেরি গুড কোয়েশ্চেন। সো এটা খুবই ঠিক বলেছেন, সিঙ্গেল সাইন আসলে কর্পোরেট এনভায়রনমেন্টে কাজ করে 100% ট্রু। যেহেতু আমরা আসলে পার্সোনাল হোম পার্সোনাল ল্যাপটপে যেহেতু আমি সিঙ্গেল সাইন করতে পারছি না, সুতরাং আমি যে অপশনটা বলে যে কারণে আমি একটু সময় ইনভেস্ট করেছিলাম ওই পাসওয়ার্ডের পিছনে, যে কন্টিনিউয়াসলি পাসওয়ার্ড যে 3-4টা পলিসি আমি বলেছিলাম, যে পাসওয়ার্ড লেন্থটা অ্যাজ মাচ অ্যাজ পসিবল যত বেশি হয়, ডিকশনারি ওয়ার্ড ইউজ করবেন না, আমি এই পয়েন্টটাতে ফোকাস করেছিলাম, ডিকশনারি ওয়ার্ড কোনো ইউজ করবেন না, কোনো আন্ডারস্ট্যান্ডেবল যে ওয়ার্ডের কোনো মিনিং আছে এরকম ওয়ার্ড ইউজ করবেন না, পাসওয়ার্ডটা যেন কমপ্লিটলি গার্বল হয়। আমি একটা পাসওয়ার্ড একটা এক্সাম্পল দিচ্ছি, এটা শুনে আপনার কাছে একটু হাস্যকর লাগতে পারে, বাট দিস ইজ দ্য password standard now. This is a very normal password in technical sense. এবং আপনি পাসওয়ার্ড যদি দেখতে পান চ্যাট বক্সে দেখছেন যে পাসওয়ার্ডের আসলে কোনো মিনিংই নেই, দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট। আপনি যদি একটু কষ্ট করে রেইনবো অ্যাটাকটা যদি দেখেন, রেইনবোটাকে দেখবেন যে ওরা বিভিন্ন রকম আন্ডারস্ট্যান্ডেবল পাসওয়ার্ড, যেসব পাসওয়ার্ড আসলে ইংলিশ ওয়ার্ড, সেসব পাসওয়ার্ডকে ইউজ করে ওরা বিভিন্ন রকম পাসওয়ার্ড বের করার চেষ্টা করে ডাটাবেস থেকে। এইসব আমি যে পাসওয়ার্ডটা ইনসার্ট করলাম, এইটা আসলে ওই যে সফটওয়্যারটা আসলে হ্যাক করে, এটা আসলে অনেকগুলো সফটওয়্যার আছে, আমি অত ডিটেলসে গেলাম না, ওই সফটওয়্যারটার পক্ষে এইটা ইনিশিয়ালি শুরু করার বেশ ডিফিকাল্ট, এবং এটা করতে অনেক সময় লাগবে। যে সময়ের মধ্যে আপনি ইন দ্য মিন টাইম পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেন, সো আলটিমেটলি তখন ওরা তেমন কিছু করতে পারবে না। সো দিস ইজ দ্য থিং দ্যাট উই শুড মেইনটেইন ফর দ্য পার্সন। বাট দিস ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ। আচ্ছা, নাজমুল ভাই প্রশ্ন করেছে যে হি ইজ আস্কিং what is the best SaaS for SASE/CASB? Okay, so can you please repeat the question? Okay, what is the next best SaaS for SASE and CASB? I actually have not worked on SASE and CASB, so I am actually not that much familiar with those. So I'm sorry, আমি আসলে এর ডিটেইলস কথা বলতে পারছি না। Okay, so next one is you can use authenticator app on personal basis, two-factor authenticator. How do you correct কিন্তু এখানে একটা প্রবলেম আছে। জি এটা একদম সঠিক কথা বলেছেন, কিন্তু এখানে একটা অনেক বড় প্রবলেম আছে। সবগুলা সফটওয়্যার আসলে সাপোর্ট করে না। জিমেল সাপোর্ট করে, ফেসবুক সাপোর্ট করে, বাট সবগুলা সাপোর্ট করছে না এটা।
এটা আমি যেভাবে করব সেটা হচ্ছে গিয়ে, আপনি যদি ফেসবুকে যান, আপনার সেটিংসে গেলেই দেখবেন যে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, যে কোনোখানেই মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা ট্যাব থাকে সিকিউরিটিতে। সেটিংসে যাবেন, যে কোনো, এটা জিমেল হোক, ফেসবুক হোক, বা যে কোনো সফটওয়্যার হোক, আপনি যাবেন এবং সেটিংসে গেলে দেখবেন ওখানে সেটিংস এর মধ্যে সিকিউরিটি নামে একটা অপশন থাকে। ওখানে দেখবেন মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন নামে ট্যাব আছে। ওখানে দেখবেন যে ইউজ অথেন্টিকেটর অ্যাপ। অথেন্টিকেটর অ্যাপ অনেক রকমের আছে, গুগলের আছে, মাইক্রোসফটের আছে, থার্ড পার্টি আছে, বাট গুগলের মাইক্রোসফটের সবচেয়ে বেশি পপুলার এখন। আপনি যখন ওগুলা ইউজ করবেন তখন যেটা হয় যে, আপনি যদি কোনো ধরেন আপনার পাসওয়ার্ডটা কেউ জেনে গেল, ঠিক আছে, তখন যেটা এভাবে যেটা কাজ করে যেভাবে, সেটা এটা আমাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, তারপরে বলছি এটা কেমনে কিভাবে করব। যে আপনার পাসওয়ার্ডটা কেউ রেইনবো ডাক দিয়ে বের করে ফেললো, ওরা আপনার পাসওয়ার্ডে লগ ইন করার চেষ্টা করছে, কিন্তু যেহেতু আপনার মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন সেট আপ করা আছে, যেটা হবে যে আপনার অথেন্টিকেটর অ্যাপে একটা পাসওয়ার্ড চলে আসবে এবং ওই পাসওয়ার্ড আপনি ইনসার্ট করতে হবে। এইটা আসলে অ্যাটাকারের পক্ষে বের করাটা অসম্ভব ডিফিকাল্ট। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি হোয়াই উই ইউজ দিস মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন অথেন্টিকেটর অ্যাপ। Now the question is, how do I set it up? Like I said, let's go first go to the settings, then go to the security tab, then go to the multi-factor authentication, and then use authenticator app. But the shortcoming of this is not every single application supports this. As of right now, Google, Facebook, these big companies are supporting this, but অনেক বড় বড় কোম্পানি Amazon এর সাপোর্ট করছে না। So that is actually one of the shortcomings. বাট দিস অ্যাকচুয়ালি ভেরি গুড। আপনি যেটা খুব ভালো একটা কথা বলেছেন যে এই মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনটা, অথেন্টিকেটর অ্যাপ ইউজ করা ইজ ভেরি ভেরি গুড, বাট দ্যাট ইজ দ্য শর্টকামিং, লাইক আই সেড, সবাই এটা ইউজ করতে পারছে না। সব ইনফরমেশন পেতে পারে, এটা কি কারেক্ট? ইট অ্যাকচুয়ালি ইজ নট টোটালি রং, বিকজ আসলে সত্যি কথা বলতে গেলে যে এই পাসওয়ার্ড, আমি আসলে একটু ডিটেলস ব্যাখ্যা করি, অনেক হয়তো এই ব্যাপারে কনফিউজ হয়ে গেলেন যে আসলে মোবাইলে কি হচ্ছে। আমি যেটা বলেছিলাম যে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন অনেক ভাবেই হয়। একটা হচ্ছে যেটা বললাম অথেন্টিকেটর অ্যাপ, আর সেকেন্ড অপশন হচ্ছে গিয়ে যে আমার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপি কে বলা হয় ওয়ান টাইম পাসওয়ার্ড। যেটা হয়, এই ওটিপিটা আমার মোবাইলে যখন আসবে, এটা 4 ডিজিট হতে পারে, 6 ডিজিট হতে পারে, এটা আসলে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, যে যেভাবে ডিজাইন করে। ওরা যখন এই পাসওয়ার্ডটা পাঠায়, তখন এই পাসওয়ার্ডটা আমাকে ইনসার্ট করতে হয়। এই যখনই ইনসার্ট করি আমি, তখনই সাথে সাথে আমি লগ ইন করতে পারি। সুতরাং ইন আ ভেরি হাই লেভেল ওভারভিউ আমার দেখে হয়তো মনে হয় যে এটা খুব সিকিউর, কারণ পাসওয়ার্ড তো মানে পাসওয়ার্ড শুধু আমার কাছে আসছে। কিন্তু ভাইয়া বললো যে আসলে গভর্নমেন্ট নিতে পারে। সত্যি কথা বলতে গেলে গভর্নমেন্টের কাছে মোটামুটি সব ডাটাই থাকে, ঠিক আছে। এটা শুধু আমেরিকান গভর্নমেন্ট বা বাংলাদেশ গভর্নমেন্ট না, মোটামুটি সব গভর্নমেন্টের কাছে সব ডাটা থাকে। সো নাও দ্য কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট টু ইউ, লাইক preventing the hacker from outside people or preventing the hack from government, like which is more important to you? That is the question. It's a number one. Number two, more important question, আমরা যদি সাফিসিয়েন্ট পরিমাণ সিকিউরিটি মেজার না নেই, এখানে অনেক কিছু আছে, পিজিপি ট্রেলস, আমি অত ডিটেলসে গেলামই না, ভিপিএন, এরকম অনেক সিকিউরিটি অপশন আছে, এগুলো যদি আমরা সাফিসিয়েন্টলি ইউজ না করি, most of the data that comes through the internet gateway systems, everything can be tracked by the government. So in the end, গভর্নমেন্টের কাছে মোটামুটি সব ডাটাই থাকে। So that is actually not that much of important that we should focus on. The focus on that we should important is if outside people can see my data or not. That is more important. But you actually, the question is actually valid যে গভর্নমেন্টের যেতেই পারে, it is actually valid. But এটার চেয়ে বড় ভ্যালিড প্রশ্ন হচ্ছে কি আউটসাইড পিপল আমার পাসওয়ার্ডটা পাবে কিনা, that is more important. I guess আপনি অ্যানসারটা পেয়েছেন। ঠিক আছে। আমরা আরেকটা জিনিস যেটা লক্ষ্য করেছি যে বা শুনেছি যে গোয়েন্দা সংস্থা কিন্তু আমাদের সমস্ত নাম্বার ট্র্যাক করতে পারে। অ্যান্ড অফকোর্স আমরা জানি যে তারা কিভাবে নাম্বারটা ট্র্যাক করে, সেটা হচ্ছে তারা ট্রিগার করে রাখছে আমাদের নাম্বারগুলো, ফোন নাম্বারগুলো, এবং ট্রিগার করে রাখলে যেটা হয়, আমরা যখন কোড রিকোয়েস্ট করছি অথেন্টিকেশন কোড, তখন ওই অথেন্টিকেশন কোডগুলো আমার ফোনেও আসছে, আবার গোয়েন্দা সংস্থার কাছেও যাচ্ছে, তাই না? সো তখন আমরা ইমেল বা অন্য কোথাও লগ ইন করার আগেই তারা কিন্তু ওই ইমেল বা অন্য কোথাও লগ ইন করতে পারে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের যেটা অতটুকু কনসার্ন না হওয়ার কারণটা হচ্ছে যে গোয়েন্দা সংস্থা তারা ইনফরমেশন কালেক্ট করছে, কিন্তু তারা সাইবার সিকিউরিটি হ্যাক বা থ্রেট করছে না আমাদেরকে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন যে আমাদের এটাতে রিস্ক বোধহয় কম্পারেটিভলি অনেক কম। Yes,
so that is not that much of important কারণ আমরা কেউ অবৈধ কাজ করছি না, so that is actually breach of security. I understand that part, but আসলে ওটার চেয়ে আমাদের বড় ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে যে আমাদের কাছে যেহেতু আসলে অ্যাভেলেবল সিকিউরিটি অপশন এখনো তেমন একটা পাওয়া যাচ্ছে না সত্যি কথা, কারণ লাইক আই সেড অথেন্টিকেটর অ্যাপটা আসলে অনেকখানি ইউজ হতেন। সো ইফ দ্য গভর্নমেন্ট ওয়ান্টস টু ফিগার আউট দ্য ওয়ে, দ্য গভর্নমেন্ট ক্যান। So let's not focus on that, let's focus on making sure that our data is protected from the outside people who want to harm us. আমরা অলমোস্ট শেষের দিকে পৌঁছে গেছি, অনেকেরই হয়তো অনেক কিছু, you might have some other commitments. Those who want to stay, we can chat along. I guess for any other questions, I'll go through the chat session and I'll find out. We'll get back to you. I think it's almost right now 5:35. So we are supposed to end at, I believe, 5:30. So we are 5 minutes past the time. So we are going to open up and end the session here and just chit chat with anybody who wants to. Thank you our guest, our host and presenter. We appreciate your time for volunteering to enlighten us in many ways. জি, কিন্তু আরেকটা প্রশ্ন আছে, I guess ওটাতে কারণ একটা প্রশ্ন, I don't want to keep him hanging. Please go. Yeah, so in quantum information theory we talk about quantum security, which is unbreakable, which is true. How far is the industry in this area, which is actually a very very valid question. এখানে একটা অনেক বড় প্রবলেম হচ্ছে যে এই কোয়ান্টাম সিকিউরিটিটা ইমপ্লিমেন্ট একদম হাতে কোনো একটা কোম্পানি করেছে, কারণ ব্যাপারটা আসলে ইমপ্লিমেন্ট করা অত্যন্ত ডিফিকাল্ট। সো টু বি অনেস্ট, এই বিষয়ে কথা বলতে গেলে আমার দুই একটা কোম্পানি নিয়ে কথা বলতে হবে। মোস্ট অফ দ্য কোম্পানি এখন কোয়ান্টাম সিকিউরিটি ইউজ করছে না। অনেক বড় বড় কোম্পানির কথা আমি বলতে পারি, কারণ আমি মোটামুটি অনেকখানি ইন্টারভিউ দিয়েছি, আমি ওদের সিকিউরিটি সিস্টেম দেখেছি। সো হাতে কোনো দুই একটা কোম্পানি আপনি যেটা বললেন যে কোয়ান্টাম সিকিউরিটি ইউজ করছে, এবং টু বি ভেরি অনেস্ট, এবং তাদের মোস্টলি সব আছে গভর্নমেন্ট। সো quantum security, it is unbreakable in one sense, it is true. It is not completely unbreakable, সেটাও আবার ঠিক না। এরকম অনেক থিওরি আসছে, যদিও এখন ওগুলো কমপ্লিটলি প্রুভেন না, এগুলো এখন রিসার্চ পেপার বা থিওরি হিসেবে চলছে যে এগুলো আমি ব্রেক করতে পারি আর কি। কিন্তু মোর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে কি, কর্পোরেট সেন্স, এন্টারপ্রাইজ সেন্সে কোয়ান্টাম সিকিউরিটি এখনো কোনোভাবেই স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হচ্ছে না। সো that is the actually catch, যে এটা যখন এন্টারপ্রাইজ লেভেলে চলে আসবে, যেমন মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন একটা এখন এন্টারপ্রাইজ লেভেলে চলে যাচ্ছে। সো এরকম যখন এন্টারপ্রাইজ লেভেলে আসবে, তখন এই জিনিসটা নিয়ে আমরা কথা বলতে পারবো যে why not use that and is it that. যেহেতু এটা এন্টারপ্রাইজ লেভেলে আসছে না, যেহেতু মোস্টলি এটা গভর্নমেন্ট ইউজে চলছে বা অনেক কনফিডেন্সিয়াল জায়গায় চলছে গভর্নমেন্টের, সো আলটিমেটলি পাবলিকের কাছে অ্যাক্সেস এটা খুব কমই আছে। সো এই বিষয়ে আসলে চিন্তা করে খুব একটা আমাদের লাভ হবে না, কারণ আনলেস অর আনটিল উই ওয়ার্ক ইন দ্যাট স্পেসিফিক জব অ্যাজ আ রেগুলার ইউজার, আই ক্যানট অ্যাক্সেস টু দ্যাট। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য শর্ট কামিংস হিয়ার। আমাদের ইনফ্যাক্ট আরেকটা প্রশ্ন এসছে, সেটা হচ্ছে যে যখন ক্রস বর্ডার কোনো রিকোয়েস্ট থাকে, ফর এক্সাম্পল বাংলাদেশকে রিকোয়েস্ট করা হচ্ছে ইউরোপের যে কোনো দেশ বা আমেরিকা রিকোয়েস্ট করছে, বা কোনো অর্গানাইজেশন WHO, ওয়ার্ল্ড ব্যাংক, টিকফা, CIA বা এনিবডি রিকোয়েস্ট করছে ডেটা বা ইনফরমেশন হুইচ ইজ ক্রস বর্ডার ডেটা, সেক্ষেত্রে হয়তো তারা পুশ করে যাচ্ছে ডেটার জন্য। সেই ক্ষেত্রে বাংলাদেশের মতো দেশ এই ব্যাপারে কি করণীয় বা কি করতে পারে, এই ব্যাপারে কি আপনার কোনো অ্যাডভাইস আছে? Can you answer that, or maybe you need to get back to so actually to be very honest, যে গভর্নমেন্ট কি করে সেটা আসলে জানি না, আমি তো গভর্নমেন্টে কাজ করিনি, আমি আসলে কর্পোরেট সেন্সে কাজ করেছি। কর্পোরেট আসলে আমি যদি এন্টারপ্রাইজ লেভেলে বলি, কারণ আমি তো সিকিউরিটিতে কাজ করেছি, আমি দেখেছি এন্টারপ্রাইজ লেভেলে মোটামুটি সবগুলা ল্যাপটপই প্রতিটাখানে কি লগার থাকে মোটামুটি ভাবে, অন অ্যান অ্যাভারেজ সেন্স। আপনারা যে কর্পোরেট ল্যাপটপ ইউজ করেন, প্রতিটা ল্যাপটপে কি লগার থাকে। ল্যাপটপে যেমন কি লগার থাকে, সফটওয়্যার গুলোতেও কি লগার বা এরকম কোড স্ট্রিং সার্চ এর অপশন থাকে। ওখানে যেটা করে যে আপনি যখন এরকম কোনো অপশন ডাটা চলে আসে, সাথে সাথে ফ্ল্যাগ হয় এবং অটোমেটিক্যালি ওগুলা সার্ভারে চলে যায় এবং ওখানে একটা অ্যালার্ট চলে আসে। দ্যাট ইজ হাউ দ্য কর্পোরেটস ইউজ ইট। নাও অ্যাজ আ গভর্নমেন্ট সেন্স সত্যি কথা বলতে পারি না, কারণ আমি গভর্নমেন্টে কাজ করিনি। আর গভর্নমেন্টের মোস্ট অফ দ্য কাজ অবশ্যই কনফিডেন্সিয়াল, সো ইট ইজ গোনা বি ভেরি ভেরি ডিফিকাল্ট টু সে হোয়াট দ্য গভর্নমেন্ট ডাজ। বাট তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে, গভর্নমেন্ট যদি কিছু করেও থাকে না, তারা কোনো ফ্লাশ করবে না, কারণ এখানে অবশ্যই কনফিডেন্সিয়াল ইনফরমেশন কাজ করছে। সো
এই কারণে গভর্নমেন্ট কখনোই ফ্লাশ করবে না তারা আসলে ডাটা নিয়ে কি করে। সো ইউর গেস ইজ অ্যাজ গুড অ্যাজ মাইন। আই গেস ইউ গট মাই অ্যান্সার। ওয়েল, আরেকটা প্রশ্ন হচ্ছে যে তারা শুধু চাচ্ছেই না, তারা এই ডেটাগুলোর জন্য পুশ করে যাচ্ছে। সো সেক্ষেত্রে কি করার আছে? গভর্নমেন্ট লেভেলে কিছু করার আছে এ ব্যাপারে? Better to avoid it. I mean, Nazmul Gupsi, I'll take this one. I think it's better to avoid it because in the world there is a two concept. One is called risk, another is called control. Right. So first thing, if you allow it, what is the risk? And second thing is, do you have observability and controllability? Can you observe the risk and can you control the risk? এই ডাটাটা যদি দিয়ে দেওয়া হয়, eventually Bangladesh would be completely in the control of outside. Exactly. If I can control everybody, then I have got a power of Darjalik power. If I control every cells, every organ of your body, I've got even more power on you. So if you have got a bioelectronics mechanism to control, then I'm Dajjal. I can do whatever I want to. So we don't want to give too much control outside. In security world, there is called always give less amount of privilege than what is required. Law of less privilege. True. So you don't want to privilege somebody with a higher level of privilege without having control. That's my viewpoint. No, sure. Yeah, it depends what kind of data, right? The data could be related to climate, could be related to health, anything, right? So that company I'm talking about, what kind of data they're talking about? Because sharing data is not a bad thing. In scientific world, you do because climate research, quantum research, whatever, I guess. But what kind of data that we are talking about here? Definitely want to protect data, but at the same time, there is some benefit of sharing data across the world, right? So your company is mentioning here, what type of data they're talking about? I think they are actually mentioning about the confidential data, if I'm not wrong, right? Yeah, confidential data. Confidential data. Well, the confidential means what? No, listen. Confidential means what? Is health, security, or government data? I mean, there are different types of data set, right? So actually, confidential যে কোনো কিছু এটা confidential অনেক কিছুর উপরে স্প্যান করতে পারে, হেলথও করতে পারে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এনিথিং করতে পারে, whatever it is not advised to share it outside. এখন যদি WHO or ICDRB or World Bank data চায় তাহলে কি করা যায়? It's too risky because there was a time when the budget of ICDRB was bigger budget than Bangladesh government, right? So for drug trials, Bangladesh is the best place to drug trials. একটা জীবন্ত মানুষের গায়ে একটা জিনিস ঢুকায় কি হবে, হ্যাঁ, এবং এটার থেকে আমি জানবো যে এটা একটা কাজ করে কি না করে। You cannot do it anywhere excepting in Bangladesh. So এই ডাটাটা বাংলাদেশের ICDRB ডাটাগুলো স্ট্যানফোর্ড, MIT, ক্যালটেক, বার্কলে সবাই এই ডাটাগুলো নিয়ে দেন দে ডু দ্য ম্যাথমেটিক্যাল মডেলিং। এবং এই যে ডায়োরিয়া, এটা তো বিশাল একটা জিনিস ছিল প্যান্ডামিক, এটাকে সম্বন্ধে যে আন্ডারস্ট্যান্ডিং, ইট কেম ফ্রম দিস ট্রায়ালস ইন বাংলাদেশ। সো এটা যদি বাইরে এক্সপোজড হয়, these are $1 trillion of data. Who will give life to give understanding that এইটা কিভাবে কাজ করে না কাজ করে? And it is Bangladesh which is guinea pig, human guinea pig. So it will be a dangerous thing. Yeah, I mean, that is true. Data is gold mine, right? It can give you a lot of things, a lot of information in research world. So you have to be careful. At the same time, if you want to benefit in terms of research, then there is some, I guess, motivation to share it. আমাদের মাঝে জর্ডান থেকে ডক্টর মোয়াজ্জেম হোসেন অলসো জয়েন করেছেন। মোয়াজ্জেম ভাইয়ের এক্সপিরিয়েন্স থেকে জানতে চাচ্ছি যে আইসিডিআরবির মতো ইনস্টিটিউশন এবং তাদের যে ডিএসএস ডেটা আছে এ ব্যাপারে আপনার কোনো অপিনিয়ন আছে? কিন্তু রিসার্চের ডাটা থেকেও হোয়াট ইজ মোর লুক্রেটিভ টু দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড হচ্ছে ডিএসএস, demographic surveillance system, and that includes people identity, including last 30-40 years এর প্রত্যেকের ইনকাম, এক্সপেন্ডিচার and their weekly movement, everything is there, and that is the gold mine. শুধু রিসার্চ রিলেটেড যে ডাটা সেটা অলরেডি ইট ইজ শেয়ার্ড, বিকজ যে গ্রান্টের আন্ডারে একটা রিসার্চ হয় সেটা শেয়ার হয়ে যায়, কিন্তু ডিএসএস এর ডাটা তো শেয়ার করে না,
এবং আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট নাজমুল ভাই ইজ টেলিং, যে ওই ডিএসএস এর ডাটার মধ্যে আমাদের ফ্যামিলি লেভেলের সমস্ত ইনফরমেশন, ইনকাম, এক্সপেন্ডিচার, এভরিথিং ইজ দেয়ার। So I think I agree with Nazmul bhai যে it needs to be careful যে ডিএসএস ডাটা শেয়ার করা আর একটা দেশের আইডি থেকে শুরু করে সবকিছু শেয়ার করা, it will be almost like same. থ্যাংক ইউ। নাজমুল ভাই যেটা বলছে, যদি আমাদের বাংলাদেশ পপুলেশনের উপরে যে কোনো ধরনের অ্যানালাইসিস করতে চায় তারা, কারণ এমনি তুমি যদি জিজ্ঞেস করো যে একটা লোকের ডিজিজ প্রোফাইল, তার অসুখ হয়েছে কিনা, তো সেটা নিয়ে আমি বুঝলাম না হয় সে ওষুধ থেকে নিয়ে ট্রায়াল করবে, কিন্তু একটা লোক ডিএসএস এর মধ্যে এই পরিমাণ ডাটা আছে যে এভরি 2 উইকস ডাটাটা কালেক্ট করা হয়, যে একটা ফ্যামিলির ইনকাম কত, ও কবে হেলথ সেন্টারে গিয়েছে, ও কেন গিয়েছে, কেন যায়নি, কোন রেসপন্স, অল দিস ইনফরমেশন এটা আইসিডিডিএফ করে, বিকজ তারা বিভিন্ন ডিজিজের ডিটারমিনেন্টস অ্যানালাইসিস করতে চায়, বিভিন্ন ডিজিজের ইনসিডেন্স প্রেডিক্টিভ দেখতে চায়, সামনে কোন কোন ডিজিজ আসতে পারে। আমার কথা হচ্ছে আমেরিকা চায় কেন এই ডাটাটা, বিকজ দিস ইজ আওয়ার পপুলেশন ডাটা। যদি ডায়রিয়া রিলেটেড ডাটা হতো, যদি এইচআইভি রিলেটেড ডাটা হতো, দ্যাট ইজ ডিজিজ স্পেসিফিক, কিন্তু এই ইনফরমেশনটা চায় যে they could have good intention, যেটা মশির ভাই বলছে যে they want to have a global database, সেখানে 8-10টার সাথে আমাদের কম্পেয়ার করতে চায়, কিন্তু আমরা যেটা রিসার্চে দেখি সেটা হচ্ছে ডি আইডেন্টিফাইং, অর্থাৎ some of the information which is individual identity of the people, that should be decodified before you send it, যাতে করে সেই ইনফরমেশন শেয়ার হলে that is identity sharing হয়ে গেল। I mean, that is I think what you need to care. if I may interject, আমি আসলে এই ব্যাপারটা আর একটু ডিটেইলসে বলতে পারি, কারণ আমার আসলে এসব নিয়ে অনেক রিসার্চ আছে। যে উনি যেটা বললেন যে ডিএসএস আসলে শেয়ার হলে কি হতে পারে, কারণ অ্যাপারেন্টলি ইট সিমস ভেরি হার্মলেস, রাইট? যে একটা মানুষের সাপ্তাহিক ইনকাম কত, সে কই যাচ্ছে, এগুলো নিয়ে। লেট মি গিভ ইউ রিয়েল লাইফ সিনারিও। আমেরিকাতে কি হয়েছিল আপনারা কতটা জানেন আমি ঠিক জানি না, কেমব্রিজ অ্যানালিটিকার নাম আপনারা কতজন শুনেছেন আমি আসলে ঠিক শিওর না। আচ্ছা নাজমুল ভাই আপনি একটু মিউট করেন, কারণ আপনার কিবোর্ডে টাইপিং শব্দ হচ্ছে। ও সরি। সো কেমব্রিজ অ্যানালিটিকা আপনারা কতজন জানেন আমি ঠিক এক্স্যাক্টলি শিওর না, বাট আমি ওরা কি করেছিল এবং এক্স্যাক্টলি এই ডিলস টাইপের সমস্যা হচ্ছে আমি ডিটেইলসে ব্যাখ্যা করি। আমরা ফেসবুকে আমাদের অনেকের প্রেজেন্স আছে এবং আমরা অনেক লাইক দিই, অনেক কমেন্ট করি, অনেক শেয়ার করি, অনেক কিছু করি। কেমব্রিজ অ্যানালিটিকা যেটা করেছিল যে এরকম ওরা কয়েকটা সার্ভে অপশন রেখেছিল, আপনারা যদি ডিটেইলস জানেন তাহলে আপনি আরো ভালোভাবে দেখতে পারবেন। অনেকে ওই লিংক ক্লিক করে বিভিন্ন কাজ করেছিল। কেমব্রিজ অ্যানালিটিকা যেটা করে যে যারা যারা সব সার্ভে করে তাদের ফেসবুকে সব ডাটা তো নেই, সাথে ও যারা সার্ভে করে তাদের ফ্রেন্ডদের ডাটাও সাথে পুল করে একই সাথে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, দেখেন ভাই আমি আপনার পয়েন্টে আসতেছি, আপনি দেখেন ওরা কিভাবে কাজগুলো করে। যে ইট সিমস হার্মলেস, রাইট? ফেসবুকে আমি কি করি, কমেন্ট করি, শেয়ার করি, লাইক করি, এটা তো ইটস নাথিং। কেমব্রিজ অ্যানালিটিকা এরপর যেটা করে, ওরা এই ডাটাগুলো ফার্স্টে একটা মেশিন লার্নিং এ প্রেস করে, ঠিক আছে? আমি একটু টেকনিক্যাল যাইতে হবে, উপায় নাই। ওরা তারপরে দেখে যে ডেমোগ্রাফিকের কতজন মানুষ আসলে কনস্পিরেসি বিশ্বাস করে, কতজন কি টানাটানি করে। এরপর যেটা হয় যে ওরা যেসব মানুষ কমপ্লিটলি ভালনারেবল ওদেরকে টার্গেটেড অ্যাড ছাড়ে, যে এই তোমার ইলেকশনের এই ক্যান্ডিডেট খারাপ, ওই ক্যান্ডিডেট খারাপ। And the worst part about this is a lot of people got influenced by this. American election literally got swayed by this in এই কেমব্রিজ অ্যানালিটিকার এই ডাটা ব্রিচের কারণে। এবং এইটা নিয়ে মার্কিন কংগ্রেসে, সেনেটে অনেক মারামারি হয়েছিল, আলটিমেটলি প্রমাণ করা যায়নি, কারণ এইসব বিষয় হ্যান্ডেল করা আসলে খুবই টেকনিক্যাল জিনিস এবং এটা হ্যান্ডেল করা খুবই ডিফিকাল্ট, এটা করা যায় না। সো ডেমোগ্রাফিক যে আপনি যেটা বললেন, ইনফরমেশন গুলো, এই ইনফরমেশন গুলা এগুলা উপর থেকে দেখলে মনে হয় যে আচ্ছা এগুলো সত্যি কোনো ইনফরমেশনই না, বাট when you look at the big data, এটা বিগ ডেটা বলে একটা টার্মই আছে, if you look at the big data you can actually exploit people a lot. আমি আপনার ছোট একটা এক্সাম্পল দিলাম যে আমেরিকার মতো একটা বড় একটা দেশের ইলেকশন চেঞ্জ হয়ে গেল এই একটা এরকম ছোট বড় একটা হ্যাকের কারণে। এবং আপনি যদি গুগল করেন কেমব্রিজ অ্যানালিটিকার অনেক ডিটেইলস অনেক কাজ পাবেন যে ওরা আসলে কি করেছিল আমেরিকান ইলেকশনে। আর কি প্রচুর লাখে মানুষ এটা নিয়ে ওরা চেঞ্জ হয়ে যায়, ওরা অন্য একটা মানুষকে ভোট দেয়। আমরা আর একটা লাস্ট প্রশ্ন দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে একজন আমাকে জিজ্ঞেস করেছে, for someone who has graduate degree in computer science but has not worked in this field, how long it may take to complete the first 3 certified courses that you showed? কারণ আপনি যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হন দেন আপনার তো আসলে সত্যি কথা বলতে গেলে অনেকখানি কাজ অলরেডি আগে চলে গেছে, সো আপনার তো আসলে মোটেও টাইম লাগবে না। আপনি যেটা করতে হবে যে এই 3টে সার্টিফিকেশন, বিশেষ সার্টিফাইড এথিক্যাল হ্যাকার, এটা আপনার করতে লাগবে বড় জোর 2 থেকে 3 সপ্তাহ, কারণ আপনি সিএসএস স্টুডেন্ট। সিএসএসপিটা আপনার একটু সময় লাগতে পারে, 2 থেকে 3 মাস, বাট আরো বেশি লাগতে পারে ডিপেন্ডিং অন হাউ ডিপ দ্য নলেজ ইজ। টু বি ভেরি অনেস্ট, এখানে কোনো স্পেসিফিক টাইমলাইন দেওয়াটা খুবই ডিফিকাল্ট। আমি এমন মানুষকে দেখেছি
যারা 6 মাসে সিএসপি পাস করেছে, আমি এমন মানুষকে দেখেছি যারা আসলে 1 মাসে পাস করেছে, তাদের লেভেলটা মোটামুটি একই ছিল। এটা আসলে ডিপেন্ড করে আপনি অনেকগুলোর উপরে, আপনার নলেজটা আসলে কতটুকু, আপনি সিএস আসলে কোন পার্টটুকু পড়েছেন, কারণ সিএস আসলে অনেক বড় ফিল্ড। আপনি কি বিগ ডাটা নিয়ে পড়েছেন নাকি শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়েছেন, মানে অনেক কিছুর ব্যাপারে ডিপেন্ড করে। বাট অন এভারেজ ইফ ইউ হ্যাভ স্টাডিড সিএস, you actually have completed 50% of all of the certification. So that is actually in that case, যদি আমি CISSP হয়ে যায়, what would be my average starting salary? It should be above 100k. Should be above 100k or at least 100k. Above, it should be above 100k. Above 100k. But then again, এখানে একটা ব্যাপার আছে, শুধু CSP হলেই হবে না। You have to know, like I said, programming. You have to, cause শুধু CSP দিয়ে আপনার হবে না, কারণ CSP এখন আবার যেটা হচ্ছে, যেহেতু ইন্টারনেটের যুগ, অনেকখানে আপনি দেখবেন কোয়েশ্চেন ডাম্প নামে একটা অপশন থাকে। অনেকে যেটা করে যে ওগুলো মুখস্থ করে ডিগ্রি সার্টিফিকেশন পাস করে, ওটা করলেও আবার শুধু হবে না। ইউ হ্যাভ টু হ্যাভ সাফিসিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নলেজ, লাইক কিছু নেটওয়ার্কিং নলেজ লাগবে আপনার, কিছু ব্যাকগ্রাউন্ড, এগুলো আপনি সার্টিফিকেশন পড়ার সময় বুঝতে পারবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড অনেক নলেজ লাগবে আসলে। So only certification is going to shortlist you for the interview, but after that your knowledge kicks in. That is actually the exact scenario. Okay, thank you Ayan so much. Rest of the question I'll collect. Maybe we'll get back to them at a later time. Yeah. Special thank you to our guest speaker for tonight, Rakib Ayan, and all the attendees and participants. Please join us next time. Thank you for watching, and please join us on June 20th for another session number 2 on Is Our Universe a Massive Computer Simulation?